প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় থিয়েটার এবং সংবাদ মাধ্যম। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিদ্বয়। তার মধ্যে আছেন মাননীয় শ্রী সৌমিত্র বসু মহাশয় এবং শ্রী কমল সাহা মহাশয়। তাদেরকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। প্লিজ স্যার, মঞ্চে আসুন। মঞ্চে আসেন মহান অতিথিদের আমাদের একটি দলের পক্ষ থেকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের জন্য তারা সময় অতিবাহিত করতে এসেছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রাথমিক পর্যায়ে আমাদের সদস্যা শ্রীময়ী সেনগুপ্তকে ডেকে নিচ্ছি পুষ্পস্তবক দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। এরপর উত্তরীয় পড়িয়ে সম্মানিত করবেন দলের সম্পাদিকা শ্রীরূপা পাল। আমরা এই মুহূর্তে স্মারকগুলো ওনাদের হাতে তুলে দিচ্ছি না, কারণ আমাদের আরেকজন অতিথি এখন এসে পৌঁছতে পারেননি। আমরা কিছুটা সময় তাদের জন্য অপেক্ষা করব। তো অনুষ্ঠানটা আমরা শুরু করছি। সালটা 1971। কিছু নাট্যপ্রেমী মানুষ হঠাৎ স্থির করলেন একটি নাটকের দল তৈরি করবেন। একটি সিমেন্টের গোডাউন ঘর থেকে তারা শুরু করলেন নাট্যচর্চা এবং একটি নাট্য দলের প্রতিষ্ঠা করলেন, যার নাম হলো একটি দল। তারপর সুদীর্ঘ পথ চলা, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে একের পর এক নাটক মঞ্চস্থ করা হয়, যার মধ্যে সমাদৃত হচ্ছে নারক গুজার, বিদ্রোহী চারবাগ, কৃষ্ণ গোবর্ধন, মরা, বায়েন, ওথেলো, আরো বহু নাটক। যাই হোক, আজকের একটি দলকে নিয়ে আলোচনা করে বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আজকের মূল আলোচ্য বিষয় থিয়েটার ও সংবাদ মাধ্যম। বক্তা হিসেবে রয়েছেন শ্রী সৌমিত্র বসু মহাশয়, বিশিষ্ট নাট্য নির্দেশক ও অভিনেতা। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় শ্রী কমল সাহা মহাশয়, প্রাবন্ধিক এবং নাট্য সমালোচক। এদের সম্বন্ধে দু চার কথা না জানা নেই নয়। প্রথমে বলি মাননীয় শ্রী সৌমিত্র বসু মহাশয় সম্বন্ধে। প্রখ্যাত অভিনেতা, নাট্যকার, পরিচালক এবং অধ্যাপক। বহুরূপীতে তিনি পাখি, মৃচ্ছকটিক, গ্যালিলেও, চক্রগুচ্ছ, রাজদর্শন এরকম বহু নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে তার বিশেষ পরিচিতি লাভ করেন। 1994 সালে তিনি বহুরূপী ছেলে বিভিন্ন দলে অভিনেতা এবং পরিচালক হিসেবে কাজ করেন। অনেক নাটকও তিনি রচনা করেছেন এবং এখনো করে চলেছেন। বর্তমানে ছোট নাটক নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে তিনি নাট্য প্রদর্শন করে চলেছেন এবং বিপুলভাবে তার সমাদৃত হচ্ছে। এরপরে আসি মাননীয় শ্রী কমল সাহা মহাশয়ের বিষয়। ওনার পরিচয়, উনি একজন কবি,
প্রাবন্ধিক, কারুশিল্পী এবং প্রচ্ছদ শিল্পী, নাট্য সমালোচক। তার লেখার মধ্যে উল্লেখযোগ্য কবিতা মেঘ ময়ূর, অসীমার জন্য, উদ্বাস্তু কলোনির চাঁদ প্রমুখ। এছাড়াও অনেক গল্প, নাট্য গবেষণা গ্রন্থ, বাংলা নাট্যকোষ, যেটি 3টি খণ্ডে প্রকাশিত হওয়ার কথা, বর্তমানে খুব সম্ভবত একটি বোধহয় প্রকাশিত হয়েছে। এছাড়াও অনেক অভিনেতা, অভিনেত্রী এবং নাট্যকারদের জীবন নিয়ে তিনি গ্রন্থ রচনা করেছেন। আজকের এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার ভার, গুরুভার আমরা তুলে দেব মাননীয় শ্রী কমল সাহা মহাশয়ের হাতে। মাননীয় শ্রী কমল সাহা মহাশয়কে অনুরোধ করব আজকের এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। একটি দলের নরক গুর্জর আমি দেখেছি, এসে গেছে, অংশমান এসে গেছে, আমার কথা বলার সঙ্গে সঙ্গে এসে গেছে। এসে অংশমান, তোমার জন্য অপেক্ষা করছি। মেঘ মল্লার এসে গেছে। মেঘ মল্লার দুই ভাই, জমজ ভাই। অংশমানকে একটু ফুল টুল দেওয়া হোক, উত্তরীয় দেওয়া হোক। আমরা নানা রকম অ্যাক্টিং করে একটি দলের পক্ষ থেকে পুষ্পস্তবককে বরণ করে দিচ্ছে মাননীয় শ্রী অংশমান ভৌমিককে, শ্রী বৈশাখী। তাকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করছেন দলের সম্পাদিকা শ্রীরূপা পাল। আজকে আমার দুই পাশে দুই বন্ধু, অত্যন্ত প্রিয় মানুষ আমার। এই দুজনকে অনেকদিন পর এক মঞ্চে পাওয়া গেছে, এই জন্য আমি একটি দলের কাছে কৃতজ্ঞ। একটি দলের নরক গুর্জর আমি দেখেছি এবং সেই নরক গুর্জর যথেষ্ট ভালো অভিনয় হতো। আর তখন দলের যে পরিচালক ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়, উনি একদিন আমার বাড়িতে গিয়েছিলেন। এখন মনে নেই কেন গিয়েছিলেন, কিছু কাজেই গিয়েছিলেন, কিন্তু একটা জিনিস মনে আছে, একটা সুন্দর নীল রঙের জিন্স পরেছিলেন, দেখতেও খুব সুন্দর লাগছিল, সেইটা আমার খুব মনে আছে। তারপরে এই লোকমুখে শুনলাম ওদের বিচ্ছেদ হয়ে গেছে, উনি অন্য জায়গায় চলে গেছেন। সে যাই হোক, তো একটি দলের যে টোটাল প্রোডাকশন আছে শুরু থেকে, সেটা একটু দয়া করে আপনারা লিখে আমাকে জানাবেন। আমি আমার কালেকশনে, আমার সংগ্রহে আর্কাইভে রাখবো। কারণ এখানে আসার আগে, আজকেই আসার আগে আধ ঘন্টা আগে আমি একটি দলের এন্ট্রিটা করেছি এবং আপনাদের জন্য 2 কথা ছাড়া আছে, সেটা আপনারা দিলে সেগুলো ঢোকাবো। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা দলের সমস্ত প্রোডাকশনের পরিচিতি, তারপরে ব্রোশিওর, বুকলেট যা আছে আমাকে পাঠাবেন, কোরিয়ার করে বা যেভাবে অনলাইনেও পাঠাতে পারেন, তাহলে একটা ভালো জায়গায় থাকবে ফর ফিউচার। আজকে যে আমরা বিষয়টা নিয়ে এরা দুজনে যে আলোচনা করবে, তার মধ্যে আমি কিছু বলবো না, কিন্তু আমার কাজটা হচ্ছে দুজনকে যাতে ঝগড়াঝাটি না হয়, অশান্তি না হয়, এদিক না ট্র্যাক চেঞ্জ করে, একটা মানে কন্ট্রোল করবো। কারণ দুজনেরই জ্ঞান, বুদ্ধি, পাণ্ডিত্য, লেখাপড়া প্রচুর, এবং এদের কন্ট্রোল করা খুব মুশকিল। তো দুজন দুই প্রজন্মের, কিন্তু সেটাও তো ভালো। তর্ক বিতর্ক, আলোচনা, তার ভেতর দিয়ে অনেক কিছু আমরা পাবো। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে সংবাদ মাধ্যম এবং থিয়েটার। সংবাদ মাধ্যম, এখন তো ইলেকট্রনিকের যুগ, মিডিয়া এসে গেছে, পেপার আছে, সংবাদপত্র আছে, পত্রপত্রিকাও আছে, কিন্তু সংবাদপত্রের
উদ্দেশ্য হচ্ছে খুব আকর্ষণীয় এবং বিতর্কিত এবং উত্তেজক সংবাদ পরিবেশন করা, যেসব সংবাদে মানুষ খুব উৎফুল্ল হয়। সে মৃত্যুতেও হতে পারে, অ্যাক্সিডেন্টও হতে পারে, আগুন লাগলেও হতে পারে। এবং দেখবেন আপনারা যখন ট্রেন অ্যাক্সিডেন্ট হয় তার যখন ওরা দেখায় ছবি, রিপোর্টাররা নিউজে, টিভিতে, মিনিটে মিনিটে মৃত্যু সংখ্যা বাড়ছে এবং মিনিটে মিনিটে সেই যে সঞ্চালক তার উত্তেজনা বাড়ছে এবং সে খুব উল্লসিত হয়ে ওঠে, এই 100, এই 150, এই 50, এই 250। তার মানে সংবাদপত্রের কাজ হচ্ছে সংবাদটাকে বিক্রি করা বা বিকৃত করা এবং সেইটা করে টাকা রোজগার করা। এবং যারা রিপোর্টার তারা কিন্তু স্বাধীনভাবে সবসময় লিখতে পারেন না। নিউজ কোনটা যাবে, কোনটা খাবে, কোনটা যাবে না, তার সঙ্গে কোন রাজনীতি আছে, কেন যাবে, কেন, এটা তো এডিটর থাকে, বস থাকে। আপনি খুব দরদি ভাষায় আপনি লিখলেই সেটা ছাপা হবে এমন কোনো কথা নেই। তো তাদের এই থিয়েটারের প্রতি কোনো ভ্রুক্ষেপ থাকার কথা নয়। আমাদের এত খেটে খুঁটে আমরা একটা নাটক নামাই, একটা 2 ঘন্টা 2.5 ঘন্টার নাটক, 6 মাস রিহার্সাল, তার অনুবাদ, কস্টিউম, কত কষ্ট হয়। সেই একটা অত সুন্দর নাটক, তার রিভিউ তারা করে ম্যাক্সিমাম 6 ওয়ার্ডের মধ্যে, একটুখানি জায়গা। তাতেই আমরা বিগলিত। আনন্দবাজারের রিভিউ বেরিয়েছে, কি রিভিউ বেরিয়েছে সেটা কেউ দেখছে না, কিন্তু রিভিউ বেরোলেই আমরা খুব পুলকিত হই, প্রচার পাই ইত্যাদি কারণে। এবং আপনারা যদি ভালো করে, এখন তো আনন্দবাজারে নাটকের বিজ্ঞাপন কমে গেছে, কারণ আনন্দবাজারের বিজ্ঞাপনের যে রেট তাতে সাধারণ দল পারে না দিতে। সেই জন্য আজকাল সব অনলাইনে, ফেসবুকে, এখানে সেখানে বিজ্ঞাপন দেয়। দেখবেন কাগজের বিজ্ঞাপন একেবারে কমে গেছে। আগে সংবাদপত্র প্রচুর বিজ্ঞাপন থাকতো, তখন রেটও কম থাকতো। যত ওরা প্রাইস বাড়িয়েছে আমাদের বিজ্ঞাপনের সাইজ এবং স্পেস কমে গেছে। কিন্তু আমি যেটা দেখেছি, ওরা সপ্তাহে একদিন রিভিউ করে এবং সেই রিভিউর জন্য ওরা যে স্পেসটা খরচা করে, সেটা আমরা যে বিজ্ঞাপনের জন্য স্পেসটা নেই তার 5 ভাগের 1 ভাগও না। কিছুতেই ওরা আমাদের জন্য বেশি খরচা করবে না। মোহিত চট্টোপাধ্যায় মারা গেছেন, খবর আমি দেখিনি আনন্দবাজারে। এটা হয় কখনো, ওরকম বড় মাপের একজন নাট্যকার চলে গেলেন, আনন্দবাজার একটা অত বড় পত্রিকা যেটা পড়লেই পিছিয়ে পড়তে হয়, সেখানে এটা বেরোয়। আমি বলি পিছিয়ে পড়তে হয়। তো যাই হোক, খবরের কাগজ, সংবাদপত্র, থিয়েটারের সংবাদ ছাপবে, রিভিউ করবে, বড় করে কাজ করবে, এটা খুব আশা করাটা খুব মুশকিল। দেশে কিছুটা থাকে, আনন্দবাজারে বা সংবাদপত্রের স্পেসে তুলে না। তো খুব চাপের মধ্যে ওদের লিখতে হয়, বলে দেয় এই স্পেস, সেই স্পেস ইত্যাদি। এখন একটা নাটকের ভালো করে আলোচনা করতে গেলে মিনিমাম 3-4 পৃষ্ঠা দরকার। শুধু তার কে ভালো অভিনয় করলো, কে মোটামুটি করলো বলতে হবে না, বিষয়টা নিয়ে করতে হবে, সব কিছু দেখতে হবে। এই সমস্ত যে সংবাদপত্র বা এরা যে বাণিজ্যিক পত্রিকা যে থিয়েটার নিয়ে চিন্তা করে না, করবে না, এইটার বোধ, এই চিন্তাটা, এই ভাবনাটা প্রথম মাথায় এসেছিল বহু বছর আগে অমরেন্দ্রনাথ দত্তের। অমরেন্দ্রনাথ দত্ত জানেন আপনারা, ক্লাসিক থিয়েটার, 1876 সালে ওনার জন্ম আর 1916-তে মৃত্যু। উনি ছিলেন একটা আশ্চর্য মানুষ। সেই সময় থিয়েটারে যা সব কাণ্ড কারখানা উনি করে গেছেন, আজকের দিনও সেটা অনেকে ভাবতে পারবে না। তা উনি এই বোধ থেকে যখন বুঝলেন যে সংবাদ মাধ্যম থিয়েটারের প্রতি ভ্রুক্ষেপহীন, সুতরাং থিয়েটারের লোকেরাই থিয়েটারের প্রচারের ব্যবস্থা করবে, থিয়েটারের লোকেরাই থিয়েটার সংক্রান্ত লেখালেখি করবে। এই করে উনি পত্রিকা শুরু করলেন, নাট্যমন্দির। তাই তো, নাট্যমন্দির করলেন। তার আগে যেটা করলেন সৌরভটা অ্যাকচুয়ালি নাটকের পত্রিকা নয়, সাহিত্য পত্রিকা। তাও দেখুন, সেটাও আমরা এখন পর্যন্ত কেউ করে উঠতে পারিনি।
সৌরভ 1897 সালে বেরিয়েছিল, 3টে সংখ্যা বেরিয়েছিল। 1897 সালে সেইটা ছাপতে 3টে সংখ্যা উনি 10,000 টাকা খরচা করেছিলেন। 1897 10,000 মানে এখন কত লাখ। ভালো আর্ট পেপারে ছবি টবি দিয়ে সুন্দর করে উনি কি ভাবলেন যে এই যে আমাদের অভিনেতা অভিনেত্রী থিয়েটারের ওয়ার্কার, এদের তো সাহিত্য চর্চা করতে পারে, এরা লিখবে, এরা কবিতা লিখবে, এরা গল্প লিখবে, এরা উপন্যাস লিখবে, এরা গান লিখবে। এবং সেখানে কিন্তু গিরিশচন্দ্র, অমর দত্ত, বিনোদিনী, তারা মানে তখনকার দিনে যারা অভিনেত্রী ছিলেন, কুসুম কুমারী, প্রভাদেবী, সবাই লিখেছে ওই 3টে সংখ্যা। সুন্দর সুন্দর লেখা, চমৎকার লেখা। মানে বিনোদিনীর কবিতা আমরা ওখানে পাই, গান পাই, লেখা পাই, গল্প পাই। ওই থিয়েটারের লোকেদের জন্য, তাদের সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করার জন্য তাদের একটা পত্রিকা। মনে করুন আমাদের এখানে পশ্চিমবঙ্গে যারা থিয়েটার করে, এমন কোনো কাগজ এখন নেই যেখানে শুধু থিয়েটার ওয়ার্কাররা লিখবে, কিন্তু তারা কিন্তু নাটক সম্বন্ধে লিখবে না, তারা গল্প, কবিতা, উপন্যাস, সাহিত্য চর্চা করবে। সেইটা উনি সৌরভ করেছিলেন। 3টে সংখ্যা বাদে বন্ধ হয়ে যায়। তারপর উনি নাট্যমন্দির করলেন। তারপরে পরপর অনেক পত্রিকা আছে, এই শুরু। এবার থেকে কতগুলো পত্রিকা বেরোতে লাগলো। একদল পত্রিকা করলো, ধরুন শিশির বাবুর সময় শিশির কুমার ভাদুরী, তার অভিনয়ের প্রচার, তার গুণকীর্তন, তার প্রতিটি নাটকের বড় বড় লেখা, বিজ্ঞাপন ইত্যাদির জন্য একটা পত্রিকা করলো, সেইটা একটা। আবার অপোজিশন মহেন্দ্র চৌধুরী, এই স্টার থিয়েটার, তাদের জন্য একটা, মানে এরা ওদের জন্য ওরা ভাগ ভাগ করা পত্রিকা, মানে ওই দলকে ওই লোকটাকে সাপোর্ট করে। এই করে নিজেদের কাজ নিজেরা। পরবর্তীকালে মিনার ভাই, বিশ্বরূপায়, ওদের নিজেদের বুলেটিন বেরোতো, ছোট পত্রিকা, মানে মাসিক পত্রিকা, যেখানে কোন কবে কোন নাটক হবে, নাটকের রিভিউ, বিজ্ঞাপন, ছবি, এইসব দিয়ে নিজেরাই করতো, যাতে সেগুলো পাবলিক পেতে পারে প্রচারের জন্য, ইতিহাসের জন্য। তো আমরা জানি যে মঞ্চে লোক আনতে গেলে, প্রেক্ষাগৃহে লোক আনতে গেলে প্রচার লাগবে, লোককে জানাতে হবে কি আমরা করছি। শুধু নাটকের নাম দিয়ে আর কে লিখেছে লিখলে হবে না, নাটকের বিষয়বস্তু কি, নাটকের প্রয়োজনীয়তা কি, অনেক কিছু লিখতে হবে। লিখে টিকে রিভিউ হলে, লিখলে, প্রচার ভালো মতো করলে তবে নাটকে দর্শক আসে, এবং বাড়িয়ে কমিয়ে দেখা হয় সাধারণত। তো এইবারে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমি একটা প্রোগ্রাম করি, মানে আমাদের এটা ম্যাক্সিমাম আমরা 2 ঘন্টা এখানে আলোচনা করব, তার বেশি কারো ভালো লাগবে না। থিয়েটারও 2 ঘন্টা, আলোচনাও 2 ঘন্টার মধ্যে সীমিত থাকবে। আমরা মোটামুটি 6টায় শুরু করেছি, 8টার মধ্যে আমরা শেষ করে দেবো। তো 8টার মধ্যে শেষ করে দেবো। এখন একে যদি বলা হয় তাহলে একাই পুরোটা টেনে দেবে টাইম। সুতরাং আমিও কিছু বলতে পারবো না, আর একজন বাদ পড়ে যাবে। সেই জন্য আমি প্রত্যেকের নির্দিষ্ট টাইম করে দিতে চাই। প্রথমে সৌমিত্র বলবেন টানা 8 ঘন্টা, কেমন, 30 মিনিটস। তারপরে আমি চুপ করে থাকবো, সেইটাকে মাথায় রেখে অংশমান আবার শুরু করবে 8 ঘন্টা। তারপরে আমরা একটু চাটা খেতে পারি যদি আপনারা খাওয়ান, হ্যাঁ, একটু বিশ্রাম নিয়ে আবার শুরু হবে। মাঝখানে আমি 5 মিনিট 10 মিনিট বলবো। আমার বিশেষ কিছু বলার নেই, আমি শুধু বলতে চাইছি একেবারে থিয়েটারের শুরু থেকে আজ অবধি সংবাদ মাধ্যমের সঙ্গে থিয়েটারে কীভাবে যোগাযোগ হয়েছে, সংবাদ মাধ্যম থিয়েটারকে কী দিয়েছে, থিয়েটার সংবাদ মাধ্যমকে কী দিয়েছে, কিভাবে থিয়েটারকে, ধরুন যখন শকুন্তলা হলো প্রথম আশুবাবুর বাড়িতে, সেই দিন বিজ্ঞাপনে, কাগজে, সংবাদপত্রে বেরোচ্ছে তার রিভিউ, তার কত লোক হয়েছিল, এবং এইটা যে খুব ভালো কাজ, নাটক করা যে খুব সমাজের পক্ষে, যুব সমাজের পক্ষে, সংস্কৃতির পক্ষে দরকারি, সেটা কিন্তু সংবাদপত্রই প্রথম বলেছিল, খুব উৎসাহ দিয়েছিল। নির্দর্পণ করার সময় উৎসাহ দিয়েছিল। আমাদের সেই আরও আগে লীলাবতী করার সময় বঙ্কিমচন্দ্র যখন লীলাবতী করেন চুঁচুড়ায়, তখনও সংবাদপত্র ছিল। আর রবীন্দ্রনাথের কথা তো আলাদা, রবীন্দ্রনাথ কিছু করবেন মানে প্রচুর, রবীন্দ্রনাথ, সৌম্যমিত্র, শিশির বাদুরী, এরা কিছু করলেই সংবাদপত্রের শিরোনামে এরা চলে আসতেন। তো ঠাকুরবাড়ির নাটক নিয়েও প্রচুর লেখালেখি হয়েছে। তো সংবাদপত্রের সঙ্গে থিয়েটারের ওতপ্রোতভাবে যোগাযোগ, এবং সংবাদপত্রের
বিকল্প হিসেবে নিজেদের নাট্য পত্রিকা, যেমন ধরুন ও এখন বহুরূপী সম্পাদনা করছে, বহুরূপী যদি সব সংখ্যা আপনার কাছে থাকে, অনেকগুলো সংখ্যা থাকে, তাহলে অন্তত বহুরূপী কি কাজ করছে, বহুরূপীর নিজস্ব থিয়েটার ভাবনা কি, বহুরূপীর প্রতিটি নাটকের ডিটেলস আলোচনা এবং রিভিউ সব আপনি পাবেন। তা অন্য দলের কথা কম থাকে, মূলত বহুরূপীকে নির্ভর। কিন্তু একটা দলের তো আপনি সব পাচ্ছেন, সেটা তো কম কথা নয়। আপনি যদি গ্রুপ থিয়েটার আপনি জোগাড় করেন, তাহলে গ্রুপ থিয়েটার সম্বন্ধে জেলা নাটকের সব কিছু পাবেন, মফস্বল থিয়েটারের চর্চা। কিন্তু এগুলো তো নাটকের পত্রিকা, এগুলো তো সংবাদপত্র নয়। তবুও এরা বিকল্প হিসেবে কাজ করছে। সংবাদপত্র যখন আমাদের প্রতি উদাসীন, এই জায়গাটা এরা ভরাট করছে। এখন অনেক নাটকের পত্রিকা বেরোচ্ছে, বাংলায় বেশ কিছু মূল্যবান কাগজ বেরোচ্ছে নিয়মিতভাবে, এবং নাটকগুলো ছাপা হচ্ছে। সব থেকে বড় কথা, আগে তো যেদিন গিরিশচন্দ্রের নাটকের অভিনয় সেদিনই বইটা বেরোতো। আগের কালে নিয়মই ছিল বইও বেরোবে, নাটকও শুরু হবে। কিন্তু পরবর্তীকালে আমরা সেটা সবসময় হয়নি। কিন্তু এখন যে নাটকগুলো ছাপা হয়, বিভিন্ন নাটক পত্রিকার নাটকগুলো রেগুলার ছাপা হয়ে চলেছে, তারপরে সেটা প্রডিউস হচ্ছে। তার সঙ্গে সংবাদপত্র সেরকম কোনো যোগাযোগ নেই। আর সাহিত্য পত্রিকা, ধরুন দেশ বা অন্যান্য যে সাহিত্য পত্রিকা পুজোর সময় বেরোয়, সেখানেও নাটকের প্রতি বিরাট অবজ্ঞা, বিরাট উদাসীনতা। অনেক সূচিপত্র দেখছি, কোথাও নাটক একটা নেই। লাস্টে একটা মনোজদার নাটক, লাস্টে আজকালে প্রতি বছর একটা করে উৎপাদন নাটক বেরিয়েছে, তারপরে মনোজদার নাটক, উৎপাদন মৃত্যুর পরে মনোজদার নাটক বেরিয়েছে। সে দয়া করে কোনো রকমে একটা নাটক, এরকম নয় যে 4-5 নাটক ছাপছে, কিন্তু ওরা প্রচুর মোটা স্থান হিট করছে। সেখানে আদিবাসী উপন্যাসের জন্য প্রচুর জায়গা, কিন্তু নাটকের কোনো স্থান নেই। হ্যাঁ, রেগে মেগে যার জন্য মহিতা বলেছিল নাটক সাহিত্য নয়। হ্যাঁ, যাই হোক, তো প্রথমে সৌমিত্র বলছেন, সৌমিত্র এই সম্পর্ক, এই বিকল্প ইত্যাদি নিয়ে বলবেন, তারপরে আধ ঘন্টা, তারপরে একটা ব্রেক, তারপরে আবার আমি বলবো কিছু। আপনাদের সকলকে নমস্কার। আমি খুব চিন্তায় পড়ে গেছি এই কারণে যে আজকে না, কালকে বোধহয় অংশুমানের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, আর আজকে কমলদার সঙ্গে আমার কথা হয়েছে। এই দুটো কথার সারাৎসার হচ্ছে এই যে আমার এই ব্যাপারে কোনো বক্তব্য নেই, আমি কিছু বলবো না। অংশুমানকে বলেছিলাম, অংশুমানের সঙ্গে আমার তুই তোকারির সম্পর্ক, মানে আমি ওকে তুই করি কথা বলি। আর এখানে যেহেতু খুব একটা ইনফর্মাল জায়গা, আপনারা সকলেই মোটামুটি আমার যে মনে হচ্ছে থিয়েটারের মানুষ, একটি দলের মানুষ, সেই সূত্রে আমি খুব বক্তৃতা দেওয়ার মতন করে কথা বলবো না। আমি একটু আড্ডার মেজাজেই কথা বলতে পছন্দ করবো, সেটাই পছন্দ করি সবসময়। শুধু আপনাদের ক্ষেত্রেই যে করছি এমনটা ভাববার কোনো কারণ নেই। তো অংশুমান আমাকে একটা দুটো পরামর্শ দিয়েছে, সেই পরামর্শগুলো আমি শিরোধার্য করে নিয়েছি। ও পণ্ডিত মানুষ, অনেক জানে বোঝে, ফলে ও যেটা বলবে সেইগুলোই আমি, সেই পথেই আমি চলবার চেষ্টা করি, মহাজনের পথে। আর কমলদাকেও আমি বলেছিলাম যে আপনি লম্বা করে বলবেন, আমার কিছু বলবার নেই, আমি শোভাবর্ধন করতে যাচ্ছি, এই আর। কিন্তু এখানে এসে যেটা আমি ভয় পেয়ে গেলাম সেটা হচ্ছে অংশুমানকে ফোনে পাওয়া যাচ্ছে না, অংশুমান আসছে না, এমন ডুব মারবে নাকি, তাহলে তো পুরোটা আমার ঘাড়ে করবে, তখন কি হবে? আপনারা কেউ হয়তো খেয়াল করে দেখেছেন যে আমি সামনের চেয়ারে বসে এই মোবাইলে বিড়বিড় করে কি সমস্ত বলছিলাম। আসলে আমি গোটা কথা পয়েন্ট করছিলাম যে যদি লম্বা করে বলতে হয় তাহলে এই সমস্ত পয়েন্টগুলো ধরে যদি চারটি বলে আপনাদের খানিকটা সময় কাটানো যায়। কিন্তু আধ ঘন্টা সময় কাটাতে পারবো কিনা আমি খুব নিশ্চিত নই। মানে কমলদা যেরকম বললেন যে এরা একসঙ্গে 2 ঘন্টা একাই চালিয়ে যেতে পারে, আমার ক্ষেত্রে সেরকম ভাববেন না, অংশুমান সেটা করতেও পারে। কিন্তু আমার যেটা নিজের তার বাইরে যে কথাটা বলবার সেটা হচ্ছে যে আমি একটি দলের চিন্ময়কে তো চিনতাম, অম্বর কিছুদিন এই দলে কাজ করেছে, অম্বরকেও চিনতাম এবং অম্বরকে আমার বেশি করে মনে আছে, এবং অম্বরকে আমার খুব একটা ইন্টারেস্টিং মানুষ বলে মনে হতো। আপনারা কেউ কিছু মনে করবেন না, নিজেদের মধ্যে কথাবার্তা বলছি তো। অম্বরের মধ্যে একটা ঠিক শব্দটা যদি বলি, কেওড়া ধরনের একটা ধরন ছিল। হ্যাঁ, মানে ওই যে, আর আমি বহুরূপী থেকে এসছি, একটা পরিশীলিত ভীষণ ভদ্র অমুক তমুক এরকম একটা জায়গা, সেখানে অম্বরের পুরো ধরনটাই হচ্ছে একটা মাস্তান ধরন।
কিন্তু অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে অম্বর। আমি তার প্রযোজক, তার পরিচালনায় তোমাকে চাই বলে একটা নাটক দেখেছিলাম, মনে সেটাকে আপনাদেরই প্রযোজনা না অন্য দলের? হ্যাঁ, সমকাল, ঠিক ঠিক ঠিক। এবং অম্বরের সঙ্গে কথাবার্তা বললেও কোনো রকমের খুব একটা ফুলিয়ে ভাবিয়ে আমি একটা বাড়ির কিলো এইরকম বলবার কোনো চেষ্টাও ছিল না। আমার মনে আছে একটি ছেলে আমার সামনেই বোধহয় তার কাছে এলো, সে তার দলে আপনার কাছে নাটক শিখবো, অভিনয় শিখবো এইসব বলছিল। তো অম্বর বলল, না না না, আমি শেখাতে টেখাতে পারবো না, আমরা একসঙ্গে নাটক করবো, চলো এসো একসঙ্গে নাটক করি। এইরকম একটা ধরন ছিল। আমার এই ধরনটা খুব পছন্দ, যে গুরুমশাইগিরি আমার নিজের খুব সহ্য হয় না। যাই হোক, সে অন্য কথা। কিন্তু আমি যে জায়গা থেকে বলবো বলে শুরু করেছিলাম, কমলদা যথারীতি সেই জায়গাটা অনেক ভালোভাবে ধরে, অনেক চমৎকার ভাবে ঐতিহাসিক নানান রকম তথ্য ইত্যাদি ইত্যাদি দিয়ে সেই জায়গাটা বলে ফেলেছে। সেটা হচ্ছে এই, যখন একটি দলের মতন একটি দল তারা এই বিষয়টাকে বেছে নেয়, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় হয়েছে, আমি সত্যি মিথ্যে জানি না, আপনারা যদি ভুল বলি তাহলে আমাকে আক্রমণ করতে পারেন, এর ভেতরে একটা হাহাকার আছে কোথাও। অর্থাৎ ওই যেটা কমলদা বললেন, যে আমরা এত কষ্ট করে, এত খেটে খুঁটে, এত পরিশ্রম করে, এত দিক ভেবে, এত রকম করে একটা নাটকের প্রযোজনা করব, নাটকের দল চালাবো, নাটক করব, আর সংবাদ মাধ্যম সেটাকে পাত্তাই দেবে না। এবং সংবাদ মাধ্যম যদি পাত্তা না দেয় তাহলে তো খুব মুশকিলের কথা। অথচ সংবাদ মাধ্যম যে কাউকে পাত্তা দেয় না এমনটা নয়। অমুক নাটক যদি হয়, অমুক ডিরেক্টর যদি হয়, তমুক ডিরেক্টর যদি হন, তমুক অভিনেতা যদি হন, তাহলে সংবাদ মাধ্যম দিব্যি পাত্তা দেয় এবং সেখানে তাদের প্রিভিউ বড় বড় করে ছাপা হয়, এই ছাপা হয়, সেই ছাপা হয়, রিভিউ বড় করে ছাপা হয়, এই সমস্ত নানান রকম ছাপা হয়। আমাদেরটা পাত্তাই দিচ্ছে না কেউ। আমি আপনাদের একটা ঘটনার কথা বলি। আমার সময় শেষ হয়ে গেলে কমলদা বা অংশমান পাঞ্জাবি ধরে টেনে দিচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি একবার অনেক কাল আগে শতাব্দীর একটি নাটক দেখেছিলাম, কার্জন পার্কেই আমার মনে হচ্ছে। তো সেই শতাব্দীর নাটকটা দেখে আমি তখন ওদের যিনি সম্পাদক ছিলেন তাকে বলেছিলাম যে আচ্ছা, আপনারা পত্রিকায় রিভিউ করবার জন্য পত্রিকার লোককে ডাকেন না কেন? এই নাটকগুলোতে একটু প্রচার হওয়া দরকার। তো তিনি আমাকে বলেছিলেন, এইটা আমি জানি যে অনেকে কিন্তু রিভিউয়ারদের ডাকেন না, মানে নাটকের দলের একটা সময় তো খুবই ছিল রমাপ্রসাদ বলি সমালোচনা করবার জন্য কোনো পত্রিকায় খবর দিত না, এবং ও পছন্দ করতো না যে কেউ এসে আমি কাউকে নিমন্ত্রণ করে আমার নাটক দেখাবো না সমালোচনা করবার জন্য। তা আমি সেই রকম কিছু একটা ভেবেছি। তা আমি বললাম যে এরকম করেন না কেন? বলে, বিশ্বাস করুন বহুবার বলেছি, কিন্তু এরা কেউ আসেন না। কেন আসেন না? তার একটা খুব পরিষ্কার, সহজ, সরল, প্রাঞ্জল যুক্তি আছে বলে আমার মনে হয়েছে। নাটকের দলগুলো খবরের কাগজে বিজ্ঞাপন দেয়, সেই বিজ্ঞাপনের টাকাটা নাটকের দলগুলোর পক্ষে বেশ মোটা অঙ্কের টাকা, একদম মানে যাকে বলে ফান্ড কমে যায় আর কি, সেই রকমের একটা টাকা। কিন্তু খবরের কাগজের কাছে তেমন কিছু না, কিন্তু একটা টাকা। ফলে তারা এইটুকু 3 সেন্টিমিটারের বিজ্ঞাপন 1,000 টাকা নিয়ে নিল। হ্যাঁ, এইরকম করে তারা দলগুলোর কাছ থেকে টাকা রোজগার করে। এইবারে সেই দলগুলো তার বদলে একটা রিভিউ পায়, এইরকম করে একটা ভাবা যেতে পারে হয়তো। আমি নিজে ওই লাইনের লোক নই আর বহুদিন ধরে। এই যে আমার সম্পর্কে পরিচয় দিতে গিয়ে যে কথাগুলো বলা হলো, তার মধ্যে একটা কথা বলা হলো যে আমি গ্রামে গ্রামান্তরে নাটক করে বেড়াই। আমি যে খুব একটা গ্রামে গ্রামান্তরে নাটক করবার সুযোগ পাই তা না, তার ক্ষেত্রে অনেকগুলো বিধিনিষেধ আছে, কিন্তু সমস্যা আছে। কিন্তু চেষ্টা করি যে থিয়েটারকে তার এই যে প্রসিডিয়ামের এই যে অঙ্গন, তার বাইরে বেরিয়ে গিয়ে নানান জায়গায় যদি থিয়েটারকে পৌঁছে দেওয়া যায়, তার জন্য খানিকটা চেষ্টা করতে করি, সে অন্য কথা। কিন্তু আমি হয়তো একটা নাটক করলুম, করে তারপর 5 জনকে ডাকলুম, 5টা পত্রিকাকে ফোন টোন করে বললাম যে চলে আসুন। দেশ পত্রিকার সুব্রত ঘোষ তিনি খুব আগ্রহের সঙ্গে চলে আসেন। অংশমানের কথা আমি বলছি না, অংশমানের সঙ্গে আমার যে সম্পর্ক, ও যদি না আসে ঘাট ধরে টেনে আনবো, সেটা নিয়ে সমস্যা। কিন্তু সাধারণভাবে অনেকে আসেন না। এবং পরে আমি যেটা জানতে পারলাম, এটা সত্যি কিনা আমি জানি না, সেটা হচ্ছে আজকাল নাকি রিভিউ করাতে গেলে টাকা দিতে হয়। আমি সত্যি মিথ্যে জানি না, কিন্তু আমাকে একজন বললো, ভুল হতে পারে, ভুল হলে আমি কথাটাকে ফিরিয়ে নিচ্ছি।
যে যে কোনো পত্রিকায়, আমি একটা কমার্শিয়াল পত্রিকা, সেইখানে বললাম, তার বদলে ওরা একটা তবু যে এসেছিল আমাকে বললো যে আসলে আপনার ছাত্রছাত্রী তো সব, তার ফলে না করতে পারেনি, কিন্তু এটা খুব মুশকিল, এটা বারবার করলে বোধহয় হবে না। আমি আবারও বলছি, আমি এর সত্য মিথ্যে জানি না, শোনা কথা, কিন্তু এটা আমি বুঝতে পারি যে খবরের কাগজ এই আপনার দলকে, একটি দলকে বা অন্তর্মুখকে কেন তার রিভিউ করবার জন্য একটা লোককে পাঠাবে। একটা লোককে যদি পাঠাতে হয় তার জন্য একটা পয়সা কড়ি খরচা করা আছে, সেই লোকটা যে রিভিউটা লিখবে তার জন্য তাকে একটা পেমেন্ট দিতে হবে, কাগজের একটা জায়গা সে নেবে, সেই কাগজে যে রিভিউটা বেরোবে সেই রিভিউয়ের জন্য একটা জায়গা নেবে, এই সমস্ত কিছু সে কেন করবে। আপনার সমালোচনাটা, মানে আপনার নাটকের সমালোচনাটা বিক্রি আছে, আপনার নাটকের সমালোচনাটা অনেক লোক পড়বে, পড়ে তারা বলবে যে আচ্ছা 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 আচ্ছা। আমরা একটা সময় এটা ছিল যখন এই সমালোচনাগুলো তার সত্যি সত্যি একটা সোশ্যাল ইম্প্যাক্ট যাকে বলে, খুব ছোট বৃত্তের মধ্যেই, হয়তো খুব ছোট বৃত্তের মধ্যে একটা সামাজিক পরিসরের মধ্যে তার একটা প্রতিক্রিয়া হতো। সেই প্রতিক্রিয়াটা ক্রমশ কমতে 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 গেছে। তো যেটা কমলদা বলছিলেন, তার ফলে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আনন্দবাজারের কথা বলছিলেন, আনন্দবাজারে যে নাট্য সমালোচনা বেরোয়, আমি একটা সময় আজকালে নাট্য সমালোচনা করতাম, সেই নাট্য সমালোচনাটা পড়ে পড়ে পছন্দ হওয়ায় দিব্যেন্দু পালিত আমাকে ডাকেন আনন্দবাজারে করবার জন্য, আনন্দবাজারেও আমি করেছি। আজকালের কথাটা বাদ দিয়ে, তার কথা উঠবে হয়তো পরে। আনন্দবাজারে আমাকে শব্দ বেঁধে দেওয়া হয়েছে, ওই 550 না এরকম কত একটা শব্দ, আমার এখন আর ভালো মনে নেই। আমি মাঝে মাঝে চোটটামি করে ওটা একটু বাড়িয়ে নিতাম, এবং দিব্যেন্দুদা কিছু বলতেন না, দিব্যেন্দু পালিত এই পাতাটা দেখতেন। তো এইরকম করে, এবং দিব্যেন্দু পালি তার একটা কথা বলেছিলেন আমাকে, বলেছিলেন দেখো, এই কথাটা শুনতে আপনাদের ভালো লাগবে হয়তো, দেখো এই দলগুলো তো অনেক কষ্ট করে নাটক করে, খুব নির্মম সমালোচনা করো না, যদি কোনো গন্ডগোল থাকে সেটা বলো, কিন্তু একটু নরম করে বলো, যাতে একেবারে ওরা ভেঙে না পড়ে, এই রকমের একটা ব্যাপার করবার চেষ্টা করো। তো এইরকম করে সমালোচনা, যদি 500 শব্দের মধ্যে সমালোচনাটা কিরকম করে লেখা যাবে, কতটা কি লেখা যাবে, আর সমালোচনা ব্যাপারটা কি। আমি যদি সমালোচনা শব্দটাকে ভাঙি অধ্যাপক ভাব করে, তাহলে এর মধ্যে লোচন কথাটা আছে, অর্থাৎ চোখ দেখা, সম্যক রূপে দেখা। আমি যদি রিভিউ শব্দটা বলি, আর একবার নতুন করে দেখা, তো এতে যে কোনো দর্শকই তো দেখেন, একটা নাটক দেখলেন, দেখে তার একটা মতামত তৈরি হল, কিন্তু সমালোচনা সম্পর্কে আমাদের আলাদা করে একটা ঔৎসুক্যের জায়গা তৈরি হচ্ছে কেন। যে কথাটা বলতে ভুলে গেছি সেই কথাটা আরেকবার বলি, বাজারের কথাটা হচ্ছিল সেটা বলিনি, সেটা হচ্ছে যে আমি প্রিভিউ এর দিকে যাচ্ছিলাম, কেন নাটকের খবর কাগজে ছাপা হবে না ইত্যাদি ইত্যাদি। কোনো কোনো নাটকের খবর কাগজে ছাপা হয়, তার কারণ সেই সমস্ত খবরগুলোর একটা বাজার আছে। কৌশিক সেন যদি কার্ল মার্কসকে নিয়ে একটা নাটক করেন, আমি কৌশিক অত্যন্ত বড় মাপের ডিরেক্টর, নিশ্চয়ই খুব ভালো প্রযোজনা হবে, আমি তাকে কোনো রকমের কোনো বিদ্রুপ করবার কথা কল্পনাও করছি, কিন্তু কৌশিক সেন একটা নাম, এটা তো আপনি মানবেন। কৌশিক সেন কার্ল মার্কসকে নিয়ে একটা নাটক করছেন, এবং তাতে কে যেন অভিনয় করছেন, খুব বিখ্যাত কেউ একজন অভিনয় করছেন, এইটা একটা খবর, এইটার সম্পর্কে মানুষের মনের মধ্যে কৌতূহল তৈরি হবে। একটি দল কি নাটক করলো না করলো, অন্তর্মুখ কি দল নাটক করলো না করলো, সেইটা নিয়ে সাধারণ পাবলিকের কোনো মাথা ব্যথা থাকার কথা নয়। অর্থাৎ এখানেও একটা পত্রিকার নির্বাচনের জায়গা রয়েছে, যে নির্বাচনটার ভেতর দিয়ে এইটা সে ঠিক করে নিচ্ছে যে এইটার বাজার দর আছে না এইটার বাজার দর নেই। এইবারে নাট্য সমালোচনার কথায় আসি, যে কথাটা বলতে গিয়ে হঠাৎ এই কথাটা মনে পড়ে গেল, সেটা হচ্ছে রিভিউ আর প্রিভিউ। তাহলে ভালো করে দেখা, একটা নাটক করে, একটা নাটককে, একটা থিয়েটারকে ভালো করে দেখো বলতে কি বোঝায়। এক ভদ্রলোক, তেদেউস কাউজান বলে এক ভদ্রলোক, পোল্যান্ডের লোক, তিনি বলেছেন যে মোট 13টা রাস্তা ধরে থিয়েটার তার দর্শকের মনের মধ্যে প্রবেশ করে, 13টা রাস্তা ধরে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ড, শব্দ, সাহিত্যের অংশটা, তারপরে সেই শব্দটা কেমন করে বলা হচ্ছে, তারপরে কি কি অঙ্গভঙ্গি করা হচ্ছে, কি কি
কেশবিন্যাস করা হচ্ছে, কি পোশাক করা হচ্ছে, কি মঞ্চ করা হচ্ছে, কি আলো করা হচ্ছে, কি মিউজিক করা হচ্ছে, কি ইত্যাদি 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 ইত্যাদি, কি কি আহার্য যাকে সংস্কৃতে বলে, অর্থাৎ রিকুইজিশনস যাকে আমরা বলি, এই সমস্তগুলো একজন লোক যদি একটা নাট্য সমালোচনা করে, দুটো ব্যাপার আছে এর মধ্যে। এক নম্বর হচ্ছে নাট্য সমালোচনা করতে গেলে তাকে এই সবটার সম্পর্কে একটা মোটামুটি ধারণা রাখতে হবে। সেই ধারণাটা কার থাকতে পারে? সেই ধারণাটা যে ব্যাটা নাটক করে তার থাকতে পারে। সৌমিত্র বসু নাটক করে, তাকে দিয়ে নাটকের সমালোচনা করো, এটা একটা হতে পারে। অথবা আরেকজন হতে পারে তিনি নাটকের ব্যাপারটা জানেন না, নাটকের সঙ্গে তার সেরকম কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, তিনি একটা নাটকের সমালোচনা করবেন। নাটকের লোককে দিয়ে নাটকের সমালোচনা করানোর যে বিপদ, সেইটা আমি হাড়ে হাড়ে জানি। তার কারণ একটা নাটক দেখলাম, তারপরেই আমার কাছে সেই নাটকের ডিরেক্টর একটু দেখে দিবে, একটু বাঁচিয়ে দিবে, হ্যাঁ একটু ভালো ভালো কথা লিখবে যাতে বিক্রিটা একটু বাড়ে। আমাকে শুনতে হয়েছে এই সমস্ত কথা। আর সত্যি সত্যি তারা সব বন্ধু বান্ধব মানুষ, তাদের আমি অত নির্দয় হতে পারি না, এইটা একটা হতে পারে। আর উল্টো দিকে যিনি আছেন, তিনি কি থিয়েটারের এই যে 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 পথগুলো ধরে একটা নাটক নাট্য হয়ে উঠছে, সেই পথগুলোর সম্পর্কে তিনি খুব সচেতন। এখানে আমি একটা অন্য কথা বলবো, এই প্রসঙ্গে যে কথাটা মনে এলো সেইটা আমি বলি। আমি দুজন কবির কথা বলতে পারি, তারা ঠিক ওই রকম করে খুব প্রত্যক্ষভাবে নাট্যক্রিয়া যাকে বলে, নাটক নির্মাণের যে পুরো পদ্ধতি, সেই পদ্ধতির ব্যাপারে তারা যে খুব জানেন এমনটা নাও হতে পারে, নন হয়তো তেমন করে নন, কিন্তু তাদের সমালোচনা খুব গুরুত্বপূর্ণ সমালোচনা। এদের মধ্যে একজন হচ্ছেন শঙ্খ ঘোষ। আমি যখন বয়স কম বহুরূপীতে আছি, তখন শঙ্খ ঘোষের একটি লেখা পড়ি, রাজা নাটকের একটি সমালোচনা শঙ্খবাবু করা। সেটা পড়ে কি হয় বলুন তো, তখন সবে কলেজে উঠেছি, ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ি, সৌম্য মিত্রের মতন একজন লোক, তৃপ্তি মিত্রের মতন একজন লোক, ওই রকম একটা আবহাওয়ায় তো একেবারে মানে গোড়া থেকেই যাকে ভক্তি বলে সেটা সমর্পিত হয়ে গেছি, হ্যাঁ সব ভালো। রাজা নাটকের এই সমালোচনাটা পড়ে আমার মনে হলো যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো তো অস্বীকার করতে পারছি না। কিন্তু একজন কবি, শঙ্খ ঘোষের অন্য অনেক লেখাও আছে, মানে নাটকের উপরে কোনো প্রযোজনার উপরে লেখা তার অনেকগুলো আছে, এবং সেইগুলো দেখে আমি রাজার উল্লেখটা করলাম কারণ রাজা সেই কম বয়সে আমার ভেতরে একটা চমক এনে দিয়েছিল যে আচ্ছা আচ্ছা এইরকম করে তাহলে থিয়েটার দেখতে হয়। সত্যিকারের একটা ভালো নাটককে এইভাবে একজন দর্শক পড়বেন, এইটাই প্রত্যাশিত। তিনি যে সবটা খুব ভালো বলেছিলেন এমনটা নয়, অনেকটাই ভালো বলেননি, কিন্তু নিশ্চিত্র যুক্তি। আর একজনের কথা আমার বলতে ইচ্ছে করছে, এটাকে আপনারা আত্মবিজ্ঞাপন বলে ভাববেন। আমি খুব সম্প্রতি একটা নাটকে অভিনয় করি, সওদাগরের নৌকা, নির্বাক অভিনয় একাডেমি সেটা প্রযোজনা করেছেন অশোক মুখোপাধ্যায়ের নির্দেশনায়। সেই নাটকটা দেখতে এসেছিলেন জয় গোস্বামী। তা আমি তারপরে জয় গোস্বামীকে ফোন করেছিলাম, ওর সঙ্গে আমার এমনি ব্যক্তিগতভাবে একটা ভালো সম্পর্ক আছে। তা জয় গোস্বামী, তিনি আবার আমাকে দাদা বলতে একদম বারণ করে দিয়েছেন, বলে আমি জয় গোস্বামী বলছি। জয় গোস্বামী দীর্ঘ 45 মিনিট ধরে আমাকে নাটকটার সম্পর্কে বললেন। বলবার পর আমাকে বললেন যে আপনি মানে আপনার, আমি বললাম যে ইংরেজিতে একটা কথা আছে, মানে একটা তত্ত্বই আছে আর কি, রিডার রেসপন্স বলে, মানে যে কোনো একটা শিল্প যখন তৈরি হয়ে গেল সাহিত্যের দিক থেকে, প্লাস সাহিত্যিক মরে গেছে আর সাহিত্যিক নেই, এখন আপনার মনের মধ্যে সেটা যে ক্রিয়া করছে, যে ব্যাখ্যা করছে, যে তাৎপর্য তৈরি করছে, সেইটাই তার তাৎপর্য, সাহিত্যিকের যা কাজ হয়ে গেছে। তো আপনি সেই জায়গায় কেন আমি কি কিছু ভুল বললাম বলে আপনার মনে হলো? বললাম না 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 না, ভুল না, কিন্তু আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। সেটা আমি আবার পরে সুরঞ্জনাকে পাঠালাম, এবং সুরঞ্জনা বললো যে আপনি সৌভাগ্যবান, মানে এত বিস্তারিত ভাবে এই যে একজন কবি, একজন যথার্থ অর্থে শিল্পী, তিনি একরকম করে কিন্তু একটা নাট্যকে দেখতে পারেন। এই বলতে বলতে আমার মনে পড়ে গেল যে বহুরূপীর 4 অধ্যায় নাটকটা, বহুরূপী পরপর কয়েকটা নাটক উদয় শঙ্করকে দেখিয়েছে, তো সে আমার খুব মনে আছে আর কি, সেসব
আড্ডার মেজাজে আছি বলেই বলছি যে রাজা অয়দীপ হাউস হয়ে গেল, এবার উদয় শঙ্করকে মঞ্চে তোলা হলো। কমলদা শুনুন, এটা আপনি তো এসব ব্যাপারে খুব আগ্রহ থাকবে, বাড়তি আগ্রহ। মঞ্চে তোলা হলো, এইবারে উদয় শঙ্করকে কিছু বলতে বলা হলো। উদয় শঙ্কর দুহাত বাড়িয়ে দিলেন, সৌম্য মিত্র আর তৃপ্তি মিত্রকে এরকম করে টেনে নিয়ে জড়িয়ে ধরে বললেন, এই শম্ভু, এই তৃপ্তি, বলে হাউ হাউ করে কেঁদে বেরোলেন। মানে আমি এই দৃশ্যগুলো দেখেছি বলে নিজেকে ভাগ্যবান বলে মনে করি। তো 4 অধ্যায় দেখেছি। তা 4 অধ্যায় দেখার পর সৌম্য মিত্রের সঙ্গে কি কথাবার্তা হয়েছে আমি জানি না। রমাপ্রসাদ বণিক, রমা আমাদের দলের লোক, মানে কম বয়সীদের লোক, সে গেছে উদয় শঙ্করের বাড়িতে, গিয়ে ওকে জিজ্ঞেস করেছে কিরকম লাগলো না লাগলো। উদয় শঙ্কর বলছেন তো নাচ, শম্ভুবাবু ওই যে পিড়িটার উপর পা রেখে ওই খাটিয়ায় হাত দিয়ে ঘুরে তাকালেন, ওর তো নাচ, এইটা এই করলেন, এ তো নাচ। এটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয় যে একজন নৃত্যশিল্পী, যে কোনো একজন শিল্পী, যেমন এই জয়ের কথাবার্তার সূত্র ধরেই আমার মনে হচ্ছিল যে কোনো শিল্পী তার নিজের শিল্পের শব্দেই কিন্তু অন্য একটা শিল্পকে দেখে। ফলে একটা থিয়েটার, একটা নাট্য, সেটা কখনো কখনো কারোর কাছে নাচ হয়ে উঠতে পারে, একটা নাচ কখনো কখনো কারোর কাছে গান হয়ে উঠতে পারে। এই যে অনবরত যে নানান শিল্পের মধ্যে যে চলাচল, সেই চলাচলটা সত্যিকারের ভালো সমালোচনা, যেটা সেই ভালো সমালোচনা এই এতগুলো জায়গাকে ধরবে, সেটা 500 শব্দে হয় না, এবং তার জন্য একটা আলাদা রকমের যোগ্যতা লাগে। সেই যে যোগ্যতা, সেই যোগ্যতাটা খুব যে দেখতে পাওয়া যাচ্ছে এরকম নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে, মানে একটা সময় খুব মুশকিল ছিল, এটা অংশমানের কথা মতোই আমি বলছি। একটা সময় কিন্তু নাটকের সমালোচনা যখন পত্রপত্রিকায় বেরোতো, তখন সেইটার একটা প্রতিক্রিয়া সমাজের উপর পড়তো, অনেক মানুষের উপর পড়তো, নাট্য দর্শকদের উপর পড়তো, তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা যা হোক কিছু। ফলে আমার খুব মনে পড়ে, আপনারা ততটা জানেন বলে আমার মনে হয় না, অংশমান নিশ্চয়ই জানে, কিন্তু অংশমান তখন জন্মেছে কিনা আমার সন্দেহ, বা অংশমান তখন নাট্য সমালোচনা সম্পর্কে অবহিত হয়েছে কিনা আমি জানি না। কমলার কথা বাদ দিচ্ছি। ধরণী ঘোষ স্টেটসম্যান পত্রিকায় সমালোচনা লিখতেন, এবং সে সাধারণভাবে বিধ্বংসী সমালোচনা, যে কোনো নাটক বিধ্বংসী সমালোচনা লিখতেন সাধারণভাবে, এবং সেখানে কিন্তু আপনি ফাঁক ফোকর বার করতে পারবেন। অসম্ভব পণ্ডিত মানুষ ছিলেন, প্রচন্ড পড়াশোনা, এবং সেই পড়াশোনার জায়গা থেকে আমি নিত্যয় সমালোচনা করি। তো আমার খুব মনে আছে যে মৃচ্ছকটিক নাটকের অভিনয় হচ্ছে বহুরূপীর একাডেমি অফ ফাইন আর্টসে। হঠাৎ কে একজন, সম্ভবত অরিজিৎ গুহ, তিনি অভিনয় করে ভেতরে এসে বললেন যে এই ধরণী ঘোষ দেখতে এসছে আছে। তাকে আমন্ত্রণ করা হয়নি, কিন্তু তিনি আমন্ত্রিত হয়ে আসতেন না, নিজেই চলে আসতেন। পুরো গ্রিনরুমের মধ্যে একটা ত্রাস ছড়িয়ে গেল। এই যে ধরণী, বা দেবাশিস দাশগুপ্ত ভারী চমৎকার লিখতেন। আপনারা সেই রিভিউগুলো জানেন না হয়তো, সেই সমস্ত নাট্য সমালোচনাগুলো, কিন্তু দেবাশিস দাশগুপ্ত খুব মিষ্টি মিষ্টি করে লিখতেন। যেখানে যেখানে তার অপছন্দের জায়গা, সেই জায়গাগুলো বলতেন, এবং সবটা মিলিয়ে খুব খুব চমৎকার নাট্য সমালোচনা লিখতেন। আমি পবিত্র সরকার, সমীর বন্দ্যোপাধ্যায়, এই যে বড় মাপের যারা মানুষ, তাদের কথাটা বাদ দিচ্ছে। কিন্তু এই নাট্য সমালোচনার একটা প্রতিক্রিয়া কোথাও তৈরি হতো, এবং সেই প্রতিক্রিয়ার ফলে নাটকের দলগুলো এই সমালোচনা সম্পর্কে বেশ খানিকটা সচেতন থাকত। তার ফল যেটা ফলতো সেটাও আমি আপনাদের বলতে পারি। কোনো একটি নাটক, সেই নাটকটা দেখলাম, দেখার পর মানে তখন আমি রিভিউ করি আনন্দবাজারে, না আজকালে মনে নেই, সম্ভবত আনন্দবাজারে। তো দেখবার পরে একজন দাঁড়িয়ে রয়েছে, সে বলে একটু ট্রেনে আসবেন। আমি সাধারণত যেতে চাইতাম না, গেলাম। তো সেখানে নির্দেশক আমাকে জিজ্ঞেস করলেন যে কিরকম লাগলো। আমি বললাম যে এই জায়গাগুলো আমার না ঠিক ইয়ে লাগে, আমার কোনো। ও আচ্ছা, চলে এলাম। তারপরে জানতে পারা গেল যে না, ওই নাটকটা রিভিউ অন্য আরেকজন করছে, দায়ে পড়ে।
মানে আমি এইটার উল্টো দিকে, মানে আমার দিক থেকে একটা রাগ থাকতে পারে, কিন্তু এর উল্টো দিকের যে চেহারাটা সেইটাও আমি বুঝতে পারি একরকম করে দায়ে পড়ে। আসল যে কথাটা আমার নিজের মনে হয়, সেই কথাটা বলেই আমি শেষ করবো। আধ ঘন্টা হোক বা না হোক পরোয়া করবো না। আধ ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ, চালু। সেটা হচ্ছে, সত্যি সত্যি একটু যদি ভেবে দেখেন, আজকের এই পৃথিবীতে, আজকের এই পশ্চিমবঙ্গে, আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি, আজকের এই পশ্চিমবঙ্গে থিয়েটারের অবস্থানটা কোথায়? আপনারা যে নাটকটা করছেন, সেই নাটকটার সত্যি সত্যি কোনো মানে আছে কি না? মানে আপনার এই নাটকটা যে কোনো একটা ঘটনা, সেই ঘটনাটার একটা প্রতিক্রিয়া হয়তো সমাজে, আর সেই প্রতিক্রিয়াটা হলেই তো তার বিক্রিটা হবে, মানে সেই প্রতিক্রিয়াটা বেঁচেই তো তার বিক্রিটা হবে। আপনার আমার থিয়েটারে সেরকম কোনো প্রতিক্রিয়া নেই। ওই কয়েকজনকে দেখালাম, তারা ভালো বললো ভালো, খারাপ বললো খারাপ, তার চেয়ে বেশি আর কিছু নয়। তার একটা বড় কারণ, সাধারণভাবে শিল্প সম্পর্কে মানুষের যে শিল্প যে জরুরি, এই ব্যাপারটা কিন্তু মানুষ, সাধারণ মানুষ, কমন মানুষ কিন্তু ক্রমশ শিল্পের যে প্রয়োজনীয়তা, সেইটাকে অগ্রাহ্য করতে শুরু করে দিয়েছে। এটা খুব ভালো কথা নয়। কেন ভালো কথা নয়? অমলদা বলেছেন চালিয়ে যাও, সেই ভরসা থেকেই আমি সেই কথাটা বলে আমার আপাতত কথা শেষ করবো। পরে যদি আবার কিছু বলতে হয় সে তখন বলা যাবে। সেটা হচ্ছে যে, এই ধরুন আপনি কোনো একটা শিল্পের কাছে যাচ্ছেন, আপনি কেন যাবেন? আপনি কেন একটা থিয়েটার দেখবেন? কি হবে দেখে? আপনি খুব ভালো করে জানেন যে থিয়েটারে যে ঘটনাটা আপনি দেখাচ্ছেন বা দেখছেন, সেটা বানানো ব্যাপার, সেটা সত্যি নয়। আপনি খুব ভালো করে জানেন যে থিয়েটারে যে ঘটনাটা দেখছেন আপনি, সেটা সাধারণভাবে আপনার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও আপনি থিয়েটারটা দেখতে যাবেন কেন? তা সত্ত্বেও আপনি একটা গল্পের বই পড়তে যাবেন কেন? তা সত্ত্বেও আপনি সিনেমা দেখতে যাবেন কেন? তা সত্ত্বেও আপনি কেন করবেন? তার একটা উত্তর হয়তো এই হতে পারে যে, আপনি যখন একটা থিয়েটার দেখছেন, তখন একটি চরিত্র বা কতগুলো ঘটনা, সেই ঘটনার সঙ্গে আপনার জীবনের কোনো মিল নেই, এবং আপনি খুব ভালো করে জানেন এটা বানানো ঘটনা। কিন্তু সেটা কোথাও আপনার ভেতরের যে অনুভব করবার ক্ষমতা, সেই অনুভব করবার ক্ষমতাটাকে বাড়িয়ে তুলছে। আপনি একটা নাটক দেখে সেই চরিত্রটার কষ্ট দেখে আপনার চোখে জল চলে আসছে, অথবা আপনি খুব উৎফুল্ল হয়ে হেসে উঠছেন, বা মনে মনে হাসছেন, বা আপনার মন খুব ভালো হয়ে যাচ্ছে। কি বোকার মতো না, একটা বানানো ব্যাপার। আপনি তাই নিয়ে একটা আপনার ভেতরে নানান রকম একটা উদ্বেল হয়ে উঠছেন আপনি ভেতরে। কিন্তু এই যে এটা হচ্ছে, তার ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে, আমাদের এই চারপাশেরই যে পৃথিবী, সেই পৃথিবী তো আমাদের আবেগ অনুভূতিগুলোকে একেবারে রেঁদা মেরে সমান করে দেওয়ার চেষ্টা করছে। আজকে আমরা এমন একটা অবস্থার মধ্যে এসে পৌঁছেছি, যখন আমি টেলিভিশনে একটা খুনের দৃশ্য দেখতে দেখতে দিব্যি রাত্রিরের খাওয়া খেতে পারি, আমার ভেতরে কোথাও কোনো ধাক্কা লাগে না। এইরকম একটা পরিবেশ তো তৈরি হয়েছে। আজকে রাস্তায় ঘাটে কোনো একটা ছেলেকে ধরে প্রবল পেটাচ্ছে, কোনো একটা মেয়েকে অপমান করছে, আপনি মুখ ঘুরিয়ে চলে গেলেন, না আমি ওর মধ্যে জড়াবো না। এবং মুখ ঘুরিয়ে চলে গেলেন, এটা না হয় একটা ভয় থেকে হলো, কিন্তু আপনি সেটা ভুলেও গেলেন কি? ওইটা যে আপনার ভেতরে ঘুরে খাচ্ছে, আপনার ভেতরে নানান রকম আত্মগ্লানি তৈরি হচ্ছে, এমনটা হয়তো নয়। এই যে আমরা এই যে নিজেদের এই মনটা তৈরি করেছি, প্রতিক্রিয়াবিহীন একটা মন তৈরি করেছি, এই প্রতিক্রিয়াবিহীন মনটা, অনুভব ক্ষমতাহীন একটা মন তৈরি করা হয়েছে। সেই মনটার ভেতরে থিয়েটার বলুন, সাহিত্য বলুন, যে কোনো শিল্প বলুন, আপনাকে উস্কে দিচ্ছে। আপনি অনুভব করুন, আপনার অনুভব ক্ষমতাটাকে বাড়িয়ে দিচ্ছে। যেমন ব্যায়াম করলে শরীরের মাসলগুলো বেড়ে যায়, তেমনি করে শিল্পের সঙ্গে আপনি যদি সংযুক্ত থাকেন, তাহলে আপনার অনুভব করবার ক্ষমতাটা বাড়তে থাকে। এই অনুভব করবার ক্ষমতাটা আমাদের থিয়েটার বাড়াবার চেষ্টা করে।
কিন্তু আমার চারপাশের যে জগৎ, সে তো এই অনুভব ক্ষমতা নিয়ে বাণিজ্য করতে চায়। তার ফলে তারা থিয়েটারকে খুব একটা পাত্তা দেয় না, আমার সমাজও থিয়েটারকে খুব একটা পাত্তা দেয় না। আমরা গোটা কত পাগল লোক বোকার মতো এইটার চর্চা করে যাই। আপাতত এইটুকু। নমস্কার। তো এখন অংশুমান বলবে। অংশুমান নিজেই প্রচুর লেখালেখি করে, নাটকের রিভিউ করে। এখন এই যে রিভিউর যে অবদান, এটা কিন্তু অনস্বীকার্য। কারণ আমরা সাধারণ যারা মানুষ, অল্প শিক্ষিত বা একেবারে সাধারণ, তারা যখন নাটক দেখতে যায় তার আগে কিন্তু রিভিউগুলো পড়ে তারা আলোড়িত হয় এবং সেখান থেকে একটা উৎসাহ পায় নাটকটা দেখার জন্য। তো রিভিউর একটা অবদান আছে, কিন্তু মুশকিল হচ্ছে রিভিউ সবসময় নিরপেক্ষ হয় না, ঠিক ঠিক রিভিউ হয় না, যোগ্য লোকের দ্বারা লিখিত হয় না, এবং যতটা জায়গা দরকার ততটাও জায়গা দেওয়া হয় না। সব মিলিয়ে একটা মোটামুটি একটা ধারণা তৈরি হয় যে এই নাটকের বক্তব্য এই, ব্যাপারটা এই, এরা এরা অভিনয় করছে, এখানে এই চমক আছে, এই জিনিসের জন্য নাটকটা দেখা যেতে পারে। বিষয়টা সম্বন্ধে একটুখানি জানা যায়, কিন্তু নাটকটাকে পুরোপুরি গ্রহণযোগ্য করে তোলার মতো যে আমাকে দেখতেই হবে সেরকম রিভিউ আজকাল হয় না। সেটার জন্য অনেক স্পেস দরকার, সেটা ওই এক পাতা দু পাতায় সম্ভব নয়। যেমন ধরুন, আমার মেয়ে বিদেশ থেকে এসছে, এখন আমার খুব ইচ্ছে ওকে একটা নাটক দেখাবো, কারণ আমি সারা জীবন নাটক নিয়ে আসছি, একটা থিয়েটার দেখাবো না। আমি ওকে বললাম চল একটা নাটক দেখবি। কি নাটক? ওকে আমি কি নাটক দেখাবো, কোনটা দেখলে খুশি হবে, কোনটা কাছে বিরক্তিকর হবে, আমি বুঝতে পারছি, আমি কনফিউজড। তো আমি ওকে হঠাৎ করে কুচবিহারের একটা অনুভব বলে দল আছে, একেবারে সাধারণ দল, তাদের একটা নাটক দেখালাম। নাটকটার নাম হচ্ছে ঝিন্টু একটি ফুলের নাম। সেই নাটক দেখে আমার বেশ পাগল হয়ে গেল। যেরকম নাটক তোমাদের এখানে হয়, তাহলে ভাবুন কোথায় কুচবিহার, সেই দলের কোনো নাটক আমি কখনো দেখিনি। ওটা ছিল মানে র্যাগিং বিরোধী একটা নাটক, চমৎকার, আমারও খুব ভালো লেগেছে। এবারে এরা তো কোনোদিন রিভিউ পর্যায়ে আসে না, রিভিউ তো লাগেনি। এই নাটকটা দেখার পর আমি সব জায়গায় বলে বেড়াচ্ছি এই নাটকটা দেখার জন্য, এবং ওই ভদ্রমহিলা যিনি এই নাটকটা লিখেছেন, অভিনয় করেছেন, তার সঙ্গে কথা বলেছি, তাকে 2-3টে কলসও পাইয়ে দিয়েছি এবং অনেক প্রশংসা করেছি। তো এই যে সাধারণ মানুষকে ভালো লাগিয়ে দেয়া, সেটা কিন্তু সবসময় কলকাতা শহরের অনেক বড় বড় দলও পারেন না। মানুষ কোনটা নেবে কোনটা না নেবে সেটাও একটা ম্যাজিক রিয়ালিটি, এটা বলা যায় না। কিছু নাটক করলেই দর্শক নেবে তার কোনো মানে। যে বললো একটু আগে অম্বরের নাটকটা তোমাকে চাই, অম্বর কত ভালো ভালো নাটক করেছে, রস টস, সেগুলো পাবলিক নেয়নি, ওই নিয়েছে তোমাকে চাই। তখন ওই তোমাকে চাই গানটা খুব হিট করলো, আর ওর নাটকটাও হিট করলো, প্রচুর সহজ। যাই হোক, এবারে আমাদের অংশুমান বলবে। অংশুমানের মতোই করে বলবে, কিন্তু অংশুমান নিশ্চয়ই 15 মিনিটের মধ্যে শেষ করবে না। এটা আমার অনুরোধ। না না না, আমার কাছে রেকর্ড আছে। না, ও কথা বলো না, একদম রেকর্ড আছে। তুমি ম্যাক্সিমাম 20 মিনিট বলেছো, তোমার ডিউ আছে, পরে তোমাকে বলাবো। এবার তুমি কি 8 ঘন্টা অন্তত ভালো করে সুন্দর করে তুমি বলো। তোমাদেরকে নমস্কার, সকলকে নমস্কার। দেখুন, স্পষ্ট করে বলি, থিয়েটারের সঙ্গে মিডিয়ার সম্পর্ক শেষ হয়ে গেছে। মিডিয়াতে থিয়েটার নিয়ে যা যা বেরোয় সেটার কিন্তু আর প্রায় কোনো রকম দরকার নেই। কেননা গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক বলতে আমরা এখন প্রিন্টিং প্রেসকে প্রায় বুঝছি। কাগজ পড়বার লোক আমাদের মধ্যে দিন দিন কমছে। বছর 7-8 আগে অব্দিও যে কোনো কাগজ বিজ্ঞাপন দিয়ে বলতেন যে আমাদের সার্কুলেশন 10 লক্ষ, 10 পেরিয়ে 11, এমনকি 15 লক্ষ অব্দি কলকাতার একটি কাগজের বিক্রি ছিল। এখন সত্যি বলতে কি সেই বিক্রিটা কমতে কমতে আনন্দবাজারের
অ্যাকচুয়াল সার্কুলেশন সম্ভবত 5 লক্ষের কম। এই সময় আজকাল প্রতিদিন সবই ওই 1 থেকে 1.5 লাখ, কি আরো অনেক কম। গণশক্তির দিন গিয়েছে, ওই রূপসী বাংলা কি একটা আছে, তাদেরও যে খুব দিন এসছে এমনটা নয়। ফলে প্রিন্ট মিডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত আলগা হয়ে গিয়েছে। যে সমস্ত কাগজগুলোর নাম আমরা এইমাত্র শুনলাম, কোন দেশের সার্কুলেশন, এনি আইডিয়া? 1010 এবং তার একটা বড় বিক্রি কলকাতার বাইরে এবং রাজ্যের বাইরে। এই ঘরে হয়তো একজনও দেশ পড়েন না, এইটা ঘটনা। যে শিক্ষিত মধ্যবিত্ত কলকাতার মানুষের জন্যে গ্রুপ থিয়েটার তৈরি হয়েছিল, বা আজ থেকে 101 বছর আগে প্রেমাঙ্কুর আতর্থী, হেমেন্দ্র কুমার রায়, ভারতী পত্রিকার যে গোষ্ঠী, সকলে মিলে উদ্যোগ নিয়ে রঙ্গমঞ্চ নাম দিয়ে যে থিয়েটারে কাগজ বার করেছিলেন, সেই দিন সম্পূর্ণভাবেই চলে গিয়েছে। প্রমাণ, কদিন আগে, এই দিন 11 আগে সওদাগরের নৌকর শো শেষ হলো। গার্ডেন কলে এসে সুরঞ্জনা দাশগুপ্ত সকলকে যা বললেন তা হচ্ছে এই: ভালো বা খারাপ লাগলে সোশ্যাল মিডিয়ায় একটু জানাবেন, এখন এটাই আমাদের একমাত্র মাধ্যম। এই একমাত্র শব্দে একটু জোরদার জোর ছিল, শ্বাসাঘাত ছিল, যা আপনাদের কাছে হয়তো সত্য, কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে এই প্রিন্ট মিডিয়া, ম্যাগাজিন এবং নিউজ পেপারের সঙ্গে আছি, আমাদের পক্ষে অত্যন্ত মর্মান্তিক। কেননা ওরাই আমন্ত্রণ জানিয়ে, ফোন করে, চিঠি লিখে, টিকিট রেখে আমাদেরকে ঘরে আনছেন, কিন্তু বলছেন যে সোশ্যাল মিডিয়াই একমাত্র মাধ্যম। এই কারণ হয়তো এই যে থিয়েটারের সঙ্গে বা কলকাতার যে গ্রুপ থিয়েটারের সঙ্গে প্রিন্ট মিডিয়ার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। আর কোনো রকম পারস্পরিক সম্মান কিংবা নির্ভরশীলতা যা দীর্ঘদিন ধরে ছিল, তা আর অবশেষ নেই। বঙ্গবন্ধু একটু আগে বললেন যে গ্রুপ থিয়েটারের বিজ্ঞাপন কাগজে আর বেরোয় না, বা খুব কম বেরোয়। সত্যিই তাই। সংস্কৃতি, পঞ্চম বৈদিক এবং পূর্ব পশ্চিম ছাড়া, কদাচিৎ ওর প্রিয়দশ সায়ক ছাড়া আর কটা দল এই মুহূর্তে রোববারে হোক বা অন্যান্য দিন হোক, তাদের উৎসবের খবরও আনন্দময় বাজারে ছাপে। আর বাঙালির এমন একটা অভ্যেস আছে যে শাক্ত তো শাক্ত, আনন্দবাজার ছাড়া অন্য কোনো কাগজে থিয়েটারে বিজ্ঞাপন বেরোয় না, বেরোলেও সেগুলো কলকে পায় না। কিন্তু আনন্দবাজার যে থিয়েটারকে একেবারে ফেলনা করলো, এর কারণটা কি? এর কারণটা হলো এই, যেটা সৌমিত্রদা খানিকটা বলেছেন, যে কলকাতার শিক্ষিত ভদ্রলোক শ্রেণী, যারা আনন্দবাজার বা স্টেটসম্যান, যে নামগুলো একটু আগে হলো, টাইমস অফ ইন্ডিয়া, বা আমি যে কাগজের সঙ্গে আছি দ্য টেলিগ্রাফ, এই কাগজগুলোর যারা পাঠক, তারা থিয়েটার দেখেন। গ্রুপ থিয়েটারে কি হচ্ছে তাতে তাদের কিছু যায় আসে না। ফলে মার্কেট সার্ভে বলছে 8 পেজটার বা 8 রিভিউ পেজের আর কোনো দরকার নেই। যে কারণে খালি থিয়েটার নয়, ফাইন আর্টস, মিউজিক, এগুলোকে নিয়ে কোনো আলোচনা প্রায় কোনো সংবাদপত্রে আর বেরোয় না। আগে বিভিন্ন কাগজে আর্টের জন্য সপ্তাহে 1টা পাতা বা 2 পাতা, এমনকি 4 পাতাও থাকতো। সেসব দিন বহুদিন শেষ হয়ে গিয়েছে। আনন্দবাজারে থিয়েটার নিয়ে বা গান নিয়ে বা নাচ নিয়ে যা বেরোয় তা হচ্ছে ঘরের ভেতরের লোকের খানিকটা ইনফ্লুয়েন্সে এবং খানিকটা
তদবির করে বা অন্যান্য লোকজন দিয়ে খবর পাঠিয়ে বা নিজেরাই লিখে পাঠিয়ে দিয়ে ছাপার ব্যবস্থা করে। এইভাবেই কিন্তু থিয়েটার রিভিউও এই মুহূর্তে বেঁচে আছে। এর মধ্যে আমিও আছি, কিন্তু আমি হয়তো ভাবি যে আমি ঠিক এদের দলে নই, কেননা আমি তো কাগজের থেকে টাকা পাই, ভালোই পাই, পার ওয়ার্ড 7 টাকা। কৃত্তিবাস পত্রিকা বা টেলিগ্রাফ, কখনো দেশ, এরা আমাকে যে মূল্য দেয় তা আমি আমার শ্রমের মূল্য বা প্রেমের মূল্য বলে ভাবতে পারি। কিন্তু অন্য কোনো কাগজে থিয়েটার রিভিউয়ের জন্য কোনো পাকা রিভিউয়ার নেই। পাকা মানে পাকাপোক্ত বন্দোবস্তওয়ালা রিভিউয়ার নেই। সত্যি বলতে কি, ভারতের কোনো কাগজে দ্য হিন্দু ছাড়া, টেলিগ্রাফ ছাড়া আর্ট রিভিউয়ের জন্য আর কোনো ডেডিকেটেড স্পেস নেই। এর কারণটা হচ্ছে এই যে নানান কারণে, এবং তা মূলত আর্থিক এবং সামাজিক, থিয়েটার এবং এক অর্থে গোটা শিল্পকলা, পারফর্মিং আর্ট আমাদের প্রিন্ট মিডিয়ার বৃত্ত থেকে সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। আপনারা কি জানেন যে বছর 30 আগে অব্দি বাংলার সমস্ত কাগজে যাত্রা নিয়ে ক্রোড়পত্র হতো। খালি রথের দিন নয়, সপ্তাহে একদিন, এবং খালি গণশক্তি নয়, আনন্দবাজার, যুগান্তর, আজকাল, বর্তমান সমস্ত কাগজে যাত্রার খবর, রিভিউ, যাত্রার রিভিউ, ইন্টারভিউ বেরোতো। তার কারণটা 16 আনা ব্যবসায়ী। কারণ এই যাত্রা দলগুলো ওই সমস্ত কাগজে বিজ্ঞাপন দিতেন, আধ পাতা, সিকি পাতা বিজ্ঞাপন থাকতো। প্রবোধ বন্ধু অধিকারী নামে একজন বিখ্যাত যাত্রা সাংবাদিক ছিলেন। যখন ভদ্রলোকের কলকাতা 1961 সাল থেকে যাত্রাকে আর ফাত্রা লোকের জিনিস বলে ভাবতেন না, তখন এই আনন্দবাজার, যুগান্তর, দেশ, অমৃত এই সমস্ত খবরের কাগজে এবং পত্রিকাতে যাত্রা নিয়ে আলোচনা শুরু হলো। শ্রমিক বন্দ্যোপাধ্যায়রাই যাত্রা নিয়ে লিখতেন, এমনি এমনি নয়। এর পেছনে একটা স্পষ্টই দেয়া নেয়ার সম্পর্ক ছিল। কাগজগুলো এই জন্যই স্পেস দেয় যে মুনাফা হয়, বিক্রি করলে বিজ্ঞাপন আসে, মানুষও চায়, বিজ্ঞাপন দাতাও চায়, যাত্রার দলও চায়। এখন সম্পূর্ণ উল্টো। এখন একজন বরিষ্ঠ নাট্যকর্মী, তিনি একা নন, সুরঞ্জনা দাশগুপ্ত কিন্তু একা নন। যে কোনো কার্টেন কলে প্রায় 12 আনা ক্ষেত্রে সকলেই বলেন যে আমাদের ফেসবুক পেজ আছে, সোশ্যাল মিডিয়ায় লিখবেন, সেখানে আপনাদের ভালো মন্দ যা বক্তব্য লিখবেন। অর্থাৎ কাগজে পড়ে কেউ আর থিয়েটার দেখতে যায় না। আর কাগজে কি বেরোলো? আমাদের কাজ করা। এর ফলে যা হয়েছে তা হচ্ছে এই যে দিল্লির গ্রান্ট পাওয়ার জন্য কিছু রিভিউ লাগে। আপনি যে শোটা আদৌ করেছেন, এই যে কোনো ফলস প্রমিস নয়, এর জন্য মান্য কোনো সংবাদপত্রে বা পত্রিকাতে আপনার নাটক নিয়ে যা বেরিয়েছে তার একটা কি বলবো কাঞ্চন মূল্য আছে। এই কাঞ্চন রঙের জন্যে এখনো থিয়েটার নিয়ে যারা যারা কাগজে লিখছেন তাদের সঙ্গে এই থিয়েটার দলগুলোর একটা আলগা সম্পর্ক আছে। ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু আর নেই, প্রত্যাশার সম্পর্ক নেই, আকাঙ্ক্ষার সম্পর্ক নেই, এবং প্রায় সব ক্ষেত্রে শ্রদ্ধার সম্পর্ক নেই, ভয়ের সম্পর্ক তো নেই। খানিকটা ওই হাতে পাঁজি লাগে মঙ্গলবার এইরকম ব্যাপার, যে পাঁজি একটা থাকলে ভালো হয়, রিভিউ একটা থাকলে ভালো হয়। তাহলে রাজ্য সরকারের গ্রান্ট পাবার ক্ষেত্রে বা কলস পাবার ক্ষেত্রে বা দিল্লিতে গ্রান্টের যে ফাইলটা আমরা পাঠাবো তা সেইটাকে বেশ
আকর্ষণীয় করবার ক্ষেত্রে ইংরেজি কিংবা বাংলাতে রিভিউ থাকলে ভালো হয়। বাংলাতে এখনো বেশ কয়েকটা থিয়েটারের কাগজ আছে, নাম করে বলছি না, যাতে থিয়েটার নিয়ে নিজেদের দলের লোক যদি 4 লাইন লিখে দেন সেটাই হুবহু ছবি দিয়ে ছাপা হয়ে যায় এবং তারও একটা কাঞ্চন মূল্য তৈরি হয়েছে। ফলে কমলদা যে একটু আগে বললেন যে ভালো নাট্য সমালোচনা হচ্ছে না, কমলদা কিন্তু দীর্ঘদিন ধরে এই থিয়েটারের যাবতীয় উপকরণের সংগ্রাহক। ওর একটা পার্সোনাল আর্কাইভ আছে যা উনি পাবলিকলি ইউটিলাইজ করতে দেন। যখন উনি বলেন যে দাগ কাটবার মতো বা মনে রাখবার মতো বা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ভাবে বা সাহিত্য গুণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো লেখা আর হয় না, বুঝতে হবে যে এই যে এমন একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে যে ওর কাছেও আমরা কাগজওয়ালারা পৌঁছতে পারছি না। যদি এমনটা হতো কমন ম্যান ভাবতাম যে হয়তো তারা কাগজ দেখছেন, কিন্তু একজন আর্কাইভিস্ট তার কাছেও যখন পারছি না পৌঁছতে, তখন সত্যি ভাবতে হয় যে আমাদের দিন গিয়েছে। ও সেই দিনকে সুরঞ্জনাদির বক্তব্যের সঙ্গে সঙ্গে আমার ডান দিকে ওই জয়দাই ছিলেন। জয়দাকে বললাম, দেখলেন তো আমাদের দিন গিয়েছে? বললে হ্যাঁ, আমাদের দিন গিয়েছে। প্রশ্রয়ের কোনো বাণী আমরা পেলাম না। উনিও জানেন যে ছাপার অক্ষরের সঙ্গে, কবিতার বইয়ের সঙ্গে, গল্প গ্রন্থের সঙ্গে, উপন্যাসের সঙ্গে, এমনকি শারদীয় সংখ্যার সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমশ ক্ষীণ হয়ে গিয়েছে। আর এই সব কিছুর মধ্যে থিয়েটার যেহেতু আরো প্রান্তিক, আরো ক্ষীণতর একটি শিল্প মাধ্যম এবং খানিকটা সৌমিত্রদার বক্তব্যের মধ্যে পাগল লোক। সৌমিত্রদা গুরু বলতেন, ওর একটা প্রবন্ধ আছে, প্রেমের দান, প্রেমের পরিশ্রম। শেষে আছে যে ক বা খ, সে বলছে তাহলে তুমি করছো কেন? এত যদি তো তোমার মনে এত বঞ্চনা এবং হাহাকার, কোনো আকাঙ্ক্ষা নেই, তুমি এটা করছো, থিয়েটার করছো কেন? তার উত্তর ছিল ভালোবেসেছিল। এই ভালোবাসার টানে কিছু মানুষ থিয়েটার করছেন, প্রায় সমসংখ্যক লোক থিয়েটার দেখছেন, কিন্তু এই সংখ্যাটাকে বাড়িয়ে নেওয়ার জন্যে গণমাধ্যমের যে ভূমিকা ছিল বা প্রিন্ট মিডিয়ার যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা প্রিন্টের সঙ্গে আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছে, বিচ্ছেদ প্রায় পূর্ণ। এখন আসার কথা হচ্ছে এই যে সংবাদ মাধ্যম মানে কিন্তু খালি প্রিন্ট মিডিয়া নয়, ইলেকট্রনিক মিডিয়া এর একটা বড় অংশ, ইউটিউবাররা এর একটা অবিচ্ছেদ্য অংশ একদিনে। এবং ফেসবুকে খালি ফেসবুক পোস্ট হয় না, অনেক ফেসবুক গ্রুপ আছে, ডেডিকেটেড গ্রুপ আছে, যেমন সাহিত্য নিয়ে আছে, তেমনি শিল্প নিয়ে, শিল্পের বিভিন্ন শাখা নিয়ে ফেসবুকে ডেডিকেটেড পেজ আছে, গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যাদের থিয়েটারের খবর যেমন বেরোয় তেমনি কমলদারই আছে, যাদের থিয়েটার সংক্রান্ত তথ্য, আলোচনা, বিবৃতি, অসত্যি সংশোধন এই সবই হয়। অর্থাৎ বিভিন্ন ভাবে ইলেকট্রনিক মিডিয়াকে এবং নিউ মিডিয়াকে ব্যবহার করে থিয়েটারের প্রচার, প্রসার, সংরক্ষণ এই কাজগুলো কিন্তু চলছে। আমাদের সঙ্গে প্রিন্টিং প্রেসের সম্পর্ক হয়তো শেষ হয়েই গিয়েছে, আলংকারিক সম্পর্ক ছাড়া আর হয়তো কোনো রকম সম্পর্ক নেই। যেদিন দিল্লি বলবে যে না, রিভিউ দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, সেদিনই কিন্তু রিভিউয়ারদেরও এই যে আলংকারিক প্রয়োজনটা ক্রমশ হারিয়ে যাবে। এখনো যে আমাকে প্রায় শুনতে হয় যে রিভিউটা স্যার কবে আসবে। এমনকি সৌমিত্রদা আমাকে ফোন করে বলেন যে আচ্ছা, মৃত্যু সংবাদের রিভিউটা পাচ্ছি না, একবার পাঠাবি। আমরা মনে মনে জানি যে এর একটা ওই কাঞ্চন মূল্য আছে, তাই হয়তো
এর জন্য একটা তল বা তাগাদা থিয়েটারের দলগুলোর ক্ষেত্রে আছে, এর বাইরে কিন্তু সত্যিই নেই। কেননা আমরাও যা করি তা হচ্ছে মূলত ওই ভালোবেসেছি বলে। কেননা কাগজে দেখবে স্টেটসম্যানে, আজকাল নয় কেউ এখন দেখে না, বেশ থাক, টাইমস অফ ইন্ডিয়াতে তার কোনো সংস্করণে থিয়েটার নিয়ে রেগুলার পেজ থাকে। নাসিরুদ্দিন শাহ অভিনয় না করলে টাইমস অফ ইন্ডিয়াতে খবর হয়, প্রাপ্ত বোস খবর হয় না। ফলে যা দাঁড়িয়েছে তা হচ্ছে এই যে বিপণন এবং বিনোদনের যে বিপুল পৃথিবী, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির যে বিপুল মানচিত্র, তা থেকে থিয়েটার সর্বত্রই হারিয়ে গিয়েছে। আপনারা কেউ কেউ হয়তো জানেন যে 2018-তে ভারতবর্ষ জুড়ে অনেকগুলো শহরে থিয়েটার অলিম্পিক্স বলে একটা বিপুল আয়োজন হয় এবং যার দায়িত্ব নেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা। 100 কোটি টাকা খরচ করে ভারতের 10টা শহরে, ভারতের শুধু নয় দেশ বিদেশের বহু বাছাই করা দলকে, এবং এই দলগুলোর একদম নির্বাচন করেছিলেন থিয়েটার অলিম্পিক্সের একটা বড় কমিটি, যারা প্রচুর শো করেন। কলকাতার শো গুলো হয় জিডি বিড়লা সভাগারে। থিয়েটারের কোন লোক থিয়েটার করেন এমন হাতে গোনা লোক সেই শো গুলো দেখতে গিয়েছিলেন, কার্যত মাছি দাঁড়িয়েছিল সেই শো গুলো। সোশ্যাল মিডিয়াতে খবর ছিল, টাইমস অফ ইন্ডিয়াতে খবর ছিল, আনন্দবাজার এই সময়তে ইনসারশন ছিল। তা সত্ত্বেও আমরা যারা থিয়েটার করি বা থিয়েটার দেখি, তারা আমাদের দিনগত অভ্যেসের বাইরে এক পা বাড়িয়ে বা এক পা বেশি হেঁটে আমরা কিন্তু নতুন থিয়েটার বা কোনো বিস্ময়ের প্রত্যাশায় ছিলাম না। আমরা কিন্তু থিয়েটার দেখি না। অমর দত্তের নাম এলো, অমর দত্তের থিয়েটারের টিকিটের যা দাম ছিল তা যদি আজকের মার্কেট ইকোনমির অঙ্কে আনি, তাহলে মিনিমাম টিকিটের দাম হবে প্রায় 10,000 টাকা, ম্যাক্সিমাম লাখখানেকের কাছে। গিরিশ ঘোষদের আমলে প্রচুর টাকা দিয়ে থিয়েটার দেখতে হতো, তাতে বিপুল বিনিয়োগ ছিল, যে কারণে অনেক ব্যবসায়ী, মুহুরি হন, মুসাদ্দি হন, তারা সবাই থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বিনিয়োগের ক্ষেত্রে থিয়েটারের একটা বড় জায়গা ছিল। আমাদের পার্সি থিয়েটার, যা নিয়ে বাংলার থিয়েটার বলারা আমরা আলোচনা করি না, একটা বিগ টিকিট ইভেন্ট ছিল, যার অনুপ্রেরণা নিয়ে পরবর্তীতে ভারতের নানান জায়গাতে কস্টিউম ড্রামার একটা ট্র্যাডিশন তৈরি হয়। কিন্তু এই সব কিছুর মূলে পুঁজির যে বিনিয়োগ এবং আমাদের ওপরে পুঁজির যে চূড়ান্ত নিয়ন্ত্রণ, এর পুরো ব্যাপারটা থেকে, পুরো রেখচিত্র থেকে থিয়েটার বেরিয়ে গিয়েছে। সোনার দাম গত 25 বছরে 20 গুণ হয়েছে, থিয়েটারের দাম ঠিক উল্টো হয়েছে, গত 25 বছরে 20 ভাগ হয়েছে। যে কারণে প্রিন্ট মিডিয়া থিয়েটার নিয়ে আগ্রহী নয়, ইলেকট্রনিক মিডিয়া আগ্রহী। কেননা তাকে নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কোনো ওয়েব মিডিয়া আগ্রহী, কারণ ইন্টারভিউ নিয়ে থিয়েটারের টুকরো টাকরা জুড়ে, এর সঙ্গে আমিও আছি, এক ধরনের প্রতিবেদন দেওয়া যায় যা মানুষের হয়তো ভালো লাগবে। সেখানে সিরিয়াস আলোচনা নয়, একটু গান থাকবে, উত্তেজক সংলাপ থাকবে, হয়তো মহাভারত থাকবে, একটু কামদুনি আরজিকর থাকবে, অর্থাৎ যার একটা প্রবল নিউজ ভ্যালু আছে, এমন বিষয় নিয়ে প্রিন্ট মিডিয়াতে নয়, ইলেকট্রনিক মিডিয়াতে, ওয়েবকাস্টে, ইউটিউব চ্যানেলে থিয়েটার নিয়ে আলোচনা হয়, ফেসবুকও উত্তাল হয়। আপাতত যদি এমনটা আমরা ভাবতে চাই, তাহলে এমনটাই ভাববো যে যতদিন না আমরা মিলিয়ে যাচ্ছি, বা গ্রুপ থিয়েটার বা এই তপন থিয়েটার, একাডেমি থিয়েটার কেন্দ্রিক যে চর্চা,
ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে না যাচ্ছে, ততদিন সোশ্যাল মিডিয়া যতদিন থাকবে ততদিন হয়তো আমরা পারস্পরিক সম্পর্ক একটা রাখবো। কিন্তু তা সত্ত্বেও থিয়েটার তো থাকবেই, অন্যান্য ফর্মে থাকবে। গণমাধ্যমও তার অবস্থান পাল্টে 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 অন্যান্য ফর্মে থাকবে। আজ থেকে 10 বছর পর দেশ বেরোবে না, আজকাল থাকবে না, এই সময় থাকবে না, বর্তমান থাকলেও থাকতে পারে, আনন্দময় থাকবে কিনা প্রশ্ন আছে। প্রিন্ট মিডিয়া থাকুক বা না থাকুক, থিয়েটারের খবরকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন মিডিয়ার, গণমাধ্যমের একটা ভূমিকা থাকবেই। রেডিওতে আগে আমরা নাটক শুনতাম, শুক্রবার দিন আকাশবাণী কলকাতার খবরের পর নাটক হতো, আর রোববার দিন দুপুরে স্থানীয় সংবাদের পর 2:35 থেকে 3:30 অবধি নাটক হতো। এবং সৌমিত্রদা এবং আরো অনেকে এর সঙ্গে যুক্ত ছিলেন। পরিবেশ সংসার ছিল, শালিমারের অনুষ্ঠান ছিল, নাটক কেন্দ্রিক, যাত্রা কেন্দ্রিক অনেকগুলো রেডিও বুলেটিন ছিল, আর রেগুলার রেডিও প্রোগ্রাম ছিল। একটাও তো আর নেই। টেলিভিশনে আমরা নেই, রেডিওতে আমরা নেই, প্রিন্ট মিডিয়াতে আমরা নেই। কিন্তু নাটকের খবর পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, মানুষকে খানিকটা ইনফ্লুয়েন্স করবার ক্ষেত্রে আমাদের একটা গুরুত্ব অনেক দিন থাকবে। আর আরেকটা আমাদের প্রবল বিশ্বাসের জায়গা আজকে হচ্ছে এই, যদি আমরা না থাকি থিয়েটারে কোনো ইতিহাস থাকবে না, খালি থাকবে হচ্ছে কবে কি শো হয়েছিল। ফেসবুক এত দ্রুত পাল্টে যায় যে সকালের পোস্ট বেলা বাড়তে না বাড়তেই একদম নিয়ে যায়, রিচ থাকে না, কেউ দেখে না। কিন্তু কাগজগুলোকে এখনো লোকে খোঁজে, কাগজের ওয়েব লিংক সার্চ দিয়ে পাওয়া যায়। যারা মেক মাই শো, বুক মাই শো ইত্যাদি ওয়েব পোর্টাল চালান, তারাও সমস্ত কাগজের রিভিউয়ের অংশ কোট করে টিকিট সেল করবার ক্ষেত্রে উদ্যোগ নেন। যতদিন এই প্রক্রিয়াগুলো চলছে, প্রিন্ট মিডিয়া থাকুক বা না থাকুক, রিভিউয়ার অর্থাৎ থিয়েটার সম্পর্কে, নাটক সম্পর্কে যার খানিকটা বা প্রগাঢ় বা প্রবল জ্ঞান আছে, আগ্রহ আছে, লিখবার ক্ষমতা আছে, মানুষকে তার শব্দ দিয়ে আকর্ষণ করবার ক্ষমতা আছে, মানুষকে তার শব্দ দিয়ে ইনফ্লুয়েন্স করবার ক্ষমতা আছে, তিনি প্রিন্টে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক ইনফ্লুয়েন্সার হয়ে থাকবেন, আর থাকবেন হিস্টোরিয়ান হয়ে। যদি আমরা না থাকি তাহলে অমলদার আর্কাইভ কাঁধে নিয়ে থাকবে। যদি আমরা না থাকি একাডেমি অফ ফাইন আর্টসের কোনো শো বোর্ডে কাদের বিবৃতি ছাপা হবে। যদি আমরা না থাকি তাহলে রোজকার দর্শক ছাড়া আর কাকে থিয়েটারের দলগুলো পাবেন। আমি জানি সব দলগুলোর সঙ্গে খবরের কাগজের সম্পর্ক সমান নয়। পিএলটি বা নান্দিকার বা বহুরূপী যে সম্মান এককালে পেয়েছেন, এখন যেমন পান না, তেমনি এখনকার কোনো দল বা কোনো ব্যক্তি তাদের কাজের জোরে বা তাদের নামের জোরে বা খানিকটা প্রভাব খাটিয়ে খানিকটা সম্মান বা গুরুত্ব হয়তো পেয়ে যান। ঘটনা হচ্ছে এই, যেগুলো ছাপা হয়ে গেল, যে লিঙ্ক গুলো ওয়েব মিডিয়ায় থেকে গেল, সেগুলোই কিন্তু একমাত্র ইতিহাসের উপাদান হয়ে থেকে গেল। যখন দূর দূরান্তের ছাত্রছাত্রীরা বলে যে এইটা নিয়ে পড়ছি বা এটা নিয়ে করব কাজ, ইন্টারনেটে সার্চ করে কিছু পাচ্ছি না, তারা কিন্তু ফেসবুক লিঙ্ক পায় না, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পায় না। তাদের যারা স্যারেরা বা যারা সুপারভাইজাররা, তারা কিন্তু এখনো মানি সংবাদপত্র বা মানি ওয়েবসাইট, তাদের যে বিবৃতি, সেখানকার ছাপা যে রিভিউ, সেইটাকেই একমাত্র একাডেমিক ক্ষেত্রে পদবাচ্য বলে ভাবেন।
ফলে একেবারে সব যে শেষ হয়ে গিয়েছে তা হয়তো নয়। নিউ মিডিয়া আমাদের নিউ থিয়েটারের সঙ্গে নতুন রকম আঘাত তৈরি করে যেমন করে এগোবে সেই অনুযায়ী এই সম্পর্কটা ক্রমশ একটা বিবর্তনের পথে চলতে থাকবে, হয়তো একেবারে ফুরিয়ে যাবে। আমার এই খুব চমৎকার অংশমান বলেছে, চায়ের ব্যবস্থা করা যাবে। আসলে বলছিলাম যে একটা জিনিস আমি অংশমান কাছে জানতে চাইবো, সৌমিত্র বলবেন, সেটা হচ্ছে যে আনন্দবাজারে প্রত্যেক দিন সিনেমার পেজ থাকে এবং সেখানে সিনেমার সব ছবি টবি থাকে, কিছু কিছু রিভিউ থাকে, দিয়ে একটা ফুল পেজ, যেমন খেলার একটা পেজ থাকে, মাতলার বিজ্ঞাপন থাকে নাকি, সব মিলিয়ে মোটামুটি সিনেমারটা রোজ থাকে। থিয়েটারের মানে থাকেই না বলতে হয়, শুক্রবার করে শুধু থাকে। হ্যাঁ, থিয়েটারের ওই সপ্তাহে একদিন এক কোণে একটুখানি দেবে, ব্যাস, আর ওই কলকাতার খরচা আর কোথাও নেই। হ্যাঁ, মানে পুরো গুলিশাত হয়ে গেছে। যাই হোক, না, ওখানে কিন্তু কেবলমাত্র সিনেমা রিভিউ থাকে না, আচ্ছা, ওয়েব সিরিজ ইত্যাদি থাকে, ওগুলো ভেবে রিভিউ আসে। মানে মোটমাট থিয়েটার নিয়ে কারো মাথা ব্যথা নেই, তাই তো? কাগজের কাগজের নেই। আচ্ছা, অন্য ক্ষেত্রেও কতটা আছে আমি জানি না। আচ্ছা, আমি একটা কথা বলবো, হ্যাঁ, তার প্রায় ব্রেকের মধ্যে বলতে চাই, আমাদের মধ্যে আর 20-25 বছর বাদে যারা নাটকের রিভিউ লিখবে সংবাদপত্রে বা কোনো জায়গায়, যদি কেউ লেখে, এরকম দুই ভদ্রলোক এসে গেছে। আমি তাদের একটু সম্বর্ধনা জানাতে চাই। সেই জন্য আমি মাননীয় মেঘ ভৌমিক এবং মল্লার ভৌমিককে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ঠিক আছে? এরা কিন্তু আমাদের ভবিষ্যৎ, এটা মাথায় রাখবে। দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি, বসুন 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 না, বসুন। আমি এটা খুব আনন্দ মাঝে মাঝে একটা কাজ আছে, আমি তো ডাকু হই, আমাকে আগে প্রণাম করতে হবে, প্রণাম করতে হবে। তো লাগলোই না আর অডিয়েন্সকে নমস্কার আমরা একটা এক্সট্রা কাজ করি, আপনাদের পারমিশন নিয়ে আমি কিছু বলছি, চাকরি গল্প করছি, আপনাদের তরফ থেকে কিছু প্রশ্ন আসলে ভালো, আপনারা কিছু বলুন দলের তরফ থেকে বা নিজেরা। না না, আমার কিছু না, না না, আপনারা একটু প্রশ্ন করুন, আমরা চেষ্টা করবো। তিনজন আছে, আমি একটা কথা বলতে চাই। আমি অংশুমান বাবু এবং সৌমিত্র বাবু দুজনকেই বলছি, আপনারা বলছেন, বিশেষ করে অংশুমান বাবুর কথা ধরেই বলি যে সামনে আসুন না, মানে আমি আমার কথাটা শোনা যাচ্ছে না, সামনে আসুন, ঠিক আছে। মানে যেহেতু অংশুমান বাবুর কথা ধরেই বলছি যে প্রিন্ট মিডিয়া শেষ হয়ে গেছে,
এখন নতুন মিডিয়া সত্যিই তো নতুনকে গ্রহণ করতেই হবে। আমরা নতুনকে গ্রহণ করছি, কতটা গ্রহণ করছি বা কতটা বর্জন করছি সেটা তো সময় বলবে। কিন্তু আমরা যারা থিয়েটার করছি বা এখনো যারা কমলদার কথা অনুযায়ী বা সৌমিত্রদার কথা অনুযায়ী কিছু থিয়েটার ভালোবাসার মানুষ, আমরা প্রবীণ যারা বা নতুন যারা আসছে, বেশ কিছু ছেলে তো বেশ কিছু নতুন ছেলে আসছে যারা থিয়েটার করতে চাইছে, করছে, তারা কি করবে, মানে থিয়েটারটাকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে? কারণ একটা তো প্রমোট করবে, কিভাবে প্রমোট করবে বা আমরা যেমন আমাদের যুব বয়সে থিয়েটার করেছি, পেপারে বিজ্ঞাপন দেখেছি, আমরা থিয়েটার দেখতে গেছি, রিভিউ করে দেখতে গেছি, আনন্দবাজার অসাধারণ রিভিউ বেরোতো, পড়ে আনন্দবাজার কেন অন্যান্য পেপারে বেরোতো, আমি আনন্দবাজারটাই বললাম আর কি। এখন তো বেশ কিছু রিভিউ বেরোয়, সেই রিভিউগুলো পড়লে ওই নাটকটা দেখতে যেতে ইচ্ছে করছে, মানে রিভিউ মানটাই এত খারাপ। তো এরকম একটা বন্ধা অবস্থাতে নতুন ছেলেমেয়েরা, আমাদের তো অনেক দিন শেষ হয়ে গেল, আমরা কদিন আছি, কিন্তু নতুন ছেলেমেয়েরা যারা থিয়েটার করতে আসছে তারা কিভাবে থিয়েটারটাকে প্রমোট করবে বা কি ভালোবাসাতে তারা আগামী দিনে থিয়েটারটাকে জড়িয়ে ধরতে চায়? একটা পথ খানিকটা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই যে থিয়েটারের শো শেষ হয়ে যাওয়ার পর ক্যামেরা নিয়ে বা রেকর্ডার নিয়ে যারা দর্শকদের সামনে দাঁড়িয়ে একটা হাতে গরম একটা রিয়াকশন নেওয়া এবং সেইটাকে সম্পাদনা করে বা ছোট করে বা অ্যাজ ইট ইজ সোশ্যাল মিডিয়ায় দেওয়া, যাতে দর্শকরা কি বলছেন, প্রবীণরা কি বলছেন বা একদম তরুণরা কি বলছেন, বা যাদেরকে আমি দেখাতে চাইছি বিশেষ করে তাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে এমন বক্তব্যকে রেকর্ড করে নিয়ে সেইটাকে আমি প্রচারের কাজে ব্যবহার করছি। যেমন করে আজ থেকে বহুকাল আগে এই ধরণী ঘোষ কি বলেছেন বা আনন্দলাল কি বলেছেন বা অন্য কেউ কি বলেছেন, খানিকটা অংশ তুলে দিয়ে থিয়েটারের দলগুলো বিজ্ঞাপন করত। এখন বিজ্ঞাপনের মূল্য এত বেড়েছে যে ওই বিজ্ঞাপনটা আদৌ নেই। একটা লোগো ছাপতে যেটুকু জায়গা লাগে তা এতই বহুমূল্য থিয়েটারের দলগুলোর কাছে যে ওই টাকাটা বিনিয়োগ করলে যে টাকাটা শো বিক্রি করে উঠে আসবে তার মধ্যে কোন রকম সম্মানজনক সম্পর্ক তৈরি হচ্ছে না। ফলে ওই থেকে আমরা সম্পূর্ণ বাদ দিয়েছি, যে কারণে নতুন মিডিয়াতে ফেসবুকে এইভাবে সেলফ প্রমোশন ছাড়া, দলের স্ব উদ্যোগে প্রমোশন ছাড়া বা দু একটা ফেসবুক গ্রুপ আছে তাদের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে খানিকটা পেইড প্রমোশন, যে তোমরা যেমন চেতনা বলে একটি দল, তারা খুব সার্থকভাবে করছে এটা, তারা ওই এমন একটি এজেন্সির সঙ্গে সম্পর্ক করেছেন, তার প্রত্যেকটা শো এর আগে অসংখ্য ফেসবুক পোস্ট দেন এবং তারা ছবি থেকে ভিডিও থেকে শুরু করে রিভিউ, ভিডিও প্রিভিউ সমস্ত বিভিন্ন জায়গায় পোস্ট করেন, যা দিয়ে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে পৌঁছানো যায়। সংকটটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার রিচ কিন্তু সর্বত্র নয়। কাগজ এমন জায়গায় পৌঁছতে পারে যা সোশ্যাল মিডিয়া পারে না। আবার এও ঠিক যে সোশ্যাল মিডিয়া বহু জায়গায় পৌঁছতে পারছে যেখানে কাগজ আগে পৌঁছতে পারত, এখন মোটেই পারে না। যাদবপুরে আমাদের পাড়াতে শনিবারে আগে যখন দেশ বেরোতো, কাগজওয়ালা 50টা দেশ তুলতেন, এখন 1 টাকা। সংখ্যাটা এই জায়গায় দাঁড়িয়েছে। কোভিডের পর প্রিন্ট মিডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আরো আলগা হয়ে গিয়েছে। অনেকের বাড়িতে খানিকটা অভ্যেসের মতো কাগজটা আসে, হেডলাইন অবধি দেখা হয়, কিন্তু ভেতরের যে উপাদান কতটা খতিয়ে দেখা হয় আগের মতো তা আমরা সকলেই জানি। আমরা বুকে হাত রেখে কেউ পারবো না বলতে। আমার বয়স এখন না হয় 50, কিন্তু যাদের বয়স 70, যারা 60 বছর ধরে খবরের কাগজ দেখছেন, তারা কি এখন আর আগের মতো করে কাগজ দেখেন? তাহলে দেখবার ধরনটা পাল্টে গিয়েছে। তাদের বয়স 15 কম,
তারা কিন্তু প্রায় কেউই খবরের কাগজ পড়ে না, ম্যাগাজিন পড়ে না। কাগজ এবং পত্রিকা বৃদ্ধতন্ত্রের ঘাড়ে ভর দিয়ে খানিকটা বেঁচে আছে। ন্যাশনাল জিওগ্রাফিক বন্ধ হয়ে গেছে, রিডার্স ডাইজেস্ট বেরোচ্ছে না, মানে বড় বড় পত্র পত্রিকা গ্লোবালি বন্ধ হয়ে গেছে। দ্য টাইমস শিগগিরই প্রিন্ট এডিশন অফ করে দেবে, গার্ডিয়ান প্রায় দিল বলে এগুলো সর্বত্র। ব্রডশিট মানে বড় সাইজের কাগজের বিক্রি প্রায় শেষ হয়ে গিয়েছে। ট্যাবলয়েড কোনো কোনো ভাবে কোনো কোনো জায়গাতে টিকে আছে বিজ্ঞাপনের জোরে, স্টক মার্কেটের জোরে। সে বিজ্ঞাপনের জোরটা নেই, ফলে ওইটা সেলফ প্রমোশন এই মুহূর্তে একমাত্র পথ। আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে যে আমাদের তো একটা নাটক যখন হবে অন্তত 200-250 লোক না হলে নাটকটা ঠিক জমে না, মানে খালি খালি লাগে, হলটা ফাঁকা ফাঁকা লাগে। এমন আমাদের এইখানে যেমন আছে, আর মোটামুটি একটা মনে হচ্ছে যেন অনেক লোক আছে, কিন্তু এরাও যদি 10-12 জন দিয়ে তো হতো না। আমরা কি থিয়েটারের দল যারা চালাই তারা কি অন্যের দলের নাটক দেখি? এইখানে ধরুন তপন থিয়েটারে নাটক হচ্ছে, হল ফাঁকা, কিন্তু বাইরে কিন্তু 25 জন লোকে আড্ডা মারছে, চা খাচ্ছে। তারা যে কোনো সময় ঢুকতে পারে, কেউ বাধা দেবে না, কিন্তু ওই 2 ঘন্টা সময় নষ্ট করবে না। একাডেমির সামনে আছে, নন্দনের সামনে আছে, মধুসূদন মঞ্চের সামনেও আছে। বহু লোক বাইরে আড্ডা মারে, গল্প করে, চা খায়, অনেক দামি দামি খাবার খায়, ট্রেন করে, যাই করুক, কিন্তু হলে ঢোকে না। যদি বিশেষ করে দলগুলোর নাটক দেখে, মানে ধরুন একটা দল তার পরিচিত 10টা দলকে ইনভাইট করলো যে তোমরা আসো দেখো আমাদের নাটকটা, কোনো টাকা লাগবে না। কেমন আজকাল কিন্তু বহু নাটকই ওপেন টু অল হয়ে গেছে, সেখানে গেলে আমার মনে হয় কোনো দর্শক পেতে পারি। এটা একটা রাস্তা আছে। এখানে আমার দুটো কথা বলবার আছে। আপনার কথা সূত্র ধরে বলি, তারপরে অংশমানের কথা সূত্র ধরে একটা দুটো কথা মনে হচ্ছে বলবো। দর্শক যে খানিকটা নাটক দেখার থেকে মুখ ফিরিয়েছে, এমনকি নাটকের লোকেরাও যে নাটক দেখার থেকে মুখ ফিরিয়েছে, তার অন্য অনেকগুলো কারণ আছে। নিজেদের নিশ্চেষ্টতা একটা বড় কারণ, নিজেদের অশিক্ষিতপনা একটা বড় কারণ, যেগুলোর দিকে কমলদা ইঙ্গিত করছেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার বাইরে আর একটা কারণ আছে বলে আমার নিজের ধারণা। আমি আপনাদের একটা গল্প বলি, সেটা হচ্ছে যে উজ্জ্বল চট্টোপাধ্যায় আমাকে গল্পটা বলেছিল। ও একাডেমিতে ভেতরে নাটক হচ্ছে, বাইরে বসে কথা টথা বলছে, আড্ডা বাড্ডা মারছে, তার কিছু। এমন সময় ইন্টারভেল হয়েছে, ইন্টারভেলের সময় এক ভদ্রলোক আর ভদ্র মহিলা দ্রুত বেগে হলের ভেতর থেকে বেরিয়ে আসছে। উজ্জ্বল বলল, আমি শুধু এইটা শুনলাম যে ভদ্র মহিলা ভদ্রলোককে বলছে, জীবনে যদি কখনো এই হলে আমাকে নাটক দেখতে হবে, মানে নাটকটা খুব খারাপ হচ্ছে এবং হলটা দোষ হয়ে গেল। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা প্রচুর পরিমাণে খারাপ নাটক করেছি, তার ফলে এখন খুব বিশ্বাস করে একটা নতুন দলের থিয়েটার দেখতে যাওয়া, এইটার ব্যাপারে একটু মানুষের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে। এইটাও কিন্তু মেনে নিতে হবে। দ্বিতীয়ত যেটা আমি অংশমানের কথা সূত্র ধরে বলছি, অংশমান যেগুলো বললো খুব দামি কথা, মানে আমি সত্যি সত্যি ওই রকম করে ভাববার ক্ষমতাই আমার নেই। আমি এই যে অন্য যে মাধ্যমটা, প্রিন্ট মিডিয়ার বাইরের যে অন্য মাধ্যমটা, সেইটা সম্পর্কে আমি খুব সচেতন হই এবং খুব ভালো জানিও না। ফলে অংশমান অনেকগুলো ভীষণ জরুরি কথা বলেছে, এবং তার থেকে আমি যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে একটা বড় বাক ফেরার মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি, যখন প্রচার মাধ্যমটা পাল্টাচ্ছে। কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে একটা কথা মনে হয় যে একটা নাটক দেখলাম, তার তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া 5 জন দর্শকের কাছ থেকে শুনলাম। এই যে ফেসবুকের এই কথাগুলো, আমি যদি ফেসবুকটাকে ধরি, এই কথাগুলো মানুষ খুব বিশ্বাস করে। এখনো পর্যন্ত প্রিন্ট মিডিয়ায় যে কথাগুলো লেখা হয় তার মধ্যে যতই পক্ষপাত থাকুক না কেন, যতই তার মধ্যে একটু দেখবেন ইত্যাদি ইত্যাদি আরো কি কি থাকে সে অংশমান জানে, কিন্তু এই যে ফেসবুকে যে কোনো একজন বললেন যে আমার না ভীষণ ভালো লেগেছে, এইটাকে দর্শক খুব বিশ্বাসযোগ্য বলে মনে করেন কিনা, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমার চোখে একটা এলো, সে সবসময় কি আমার কাছে ফেসবুকের এই যে সমালোচনাগুলো বা এগুলো খুব চলে আসছে আমার কাছে, বা এলেও আমাদের যে সমস্যাটা তৈরি হয়েছে
আমাদের ধৈর্যটা, আমাদের একাগ্রতাটা অসম্ভব করে গেছে। তো মানে এখন আমরা কিন্তু জাস্ট করতে করতে চলে যাই। কোনো একটা জায়গায় এলো, খুব একটা সেন্সিটিভ নিউজ, সেইটা হয়তো একটু 2 মিনিট দেখলাম, দেখে বেরিয়ে চলে গেল। একটা নাটক নিয়ে কে কি বলছে সেটা খুব ধরে আপনি এই লাইক টাইক ইত্যাদি যেগুলো আছে সেগুলো একটু লক্ষ্য করে দেখবেন, যে ওই রকমের মতামত যেগুলো ফেসবুকে দেওয়া হচ্ছে সেইগুলো খুব বেশি লোক দেখছেন। আমার অভিজ্ঞতা অন্তত সেইটা বলে না। ফলে আগেকার সময়টা পাল্টে গেছে, মানুষের ধৈর্যটা কমে গেছে, মানুষের নিবিষ্টতার ব্যাপারটা কমে গেছে। কোয়ালিটি তো বটে, সেটা কোনো সন্দেহ নেই। এইটা মেনে নিয়েই আমার থিয়েটারকে চালাতে হবে। তাতে কোনো, আমার মনে হয় এইভাবেই করতে হবে আমাদের। যদি কাজটা করতে হয় ভালোবাসার কাজ, তাহলে এইভাবেই করতে হবে। আর কি দরকার আছে? আমাদের সময় প্রায় হয়ে এসছে, আর আমরা বেশি কথা বলবো না, শুধু আমি কনক্লুশনে আসছি, শেষ। আচ্ছা, আপনি বলুন। অ্যাকচুয়ালি আমাদের নাট্য উৎসব চলছে। নাট্য উৎসবে গতকালকে কিন্তু আমন্ত্রিত দল ছিল। আচ্ছা, তাদের আমরা প্রথম থেকেই বলেছিলাম যে কিছু দর্শক পাঠানো। আমরা জানি যে বর্তমান যে পরিস্থিতি তাতে নাটকের লোক হয়। আপনাদের কোন দলের উৎসব চলছে? একটি দলের যে উৎসব আজকে শেষ দিন। গতকালকে ছিল, 2টো দল ছিল। তারা এসছে, প্রথম দিনও এসছে। প্রথম দিনকে তারা আমাদের নাটক দেখেছেন। হ্যাঁ, যেমন কালকের আমরা প্রত্যেকে তাদের নাটক দেখেছি। এতে দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে। এইরকম ভাবে ডিআইএমের মাধ্যমেই চলছে। ঠিক তো, এটার উপায় নেই। দল বেঁধে নাটক না, কিন্তু এটা কি কোনো পদ্ধতি? না, পদ্ধতি না। মানে আমি বলছি যে একটা নাটক প্রযোজনা করতে তো তার একটা খরচা আছে। আমি আপনাদের সকলকে বললাম আমার নাটকটা দেখতে আসুন, আপনারা ধরা যাক গেলেন, হ্যাঁ, কিছু দর্শকের কাছে গেল, তার প্রতি মানে তার ফলে কি হলো, তার তাৎপর্য কি, এবং শেষ পর্যন্ত আমার ইকোনমিক দিক থেকে তো ওটা মুশকিল না। এর একটা অন্যদিকের কথা আমি ভরসা করে একটু বলতে পারি, সেটাকেও আপনারা আত্মবিজ্ঞাপন বলে ভাববেন না। প্রাচীন প্রভাতও আছে, আপনার মুখ আপনি দেখেন। হ্যাঁ, সেটা আপনার মুখ আপনি দেখো। সেটা হচ্ছে আমাদেরই থিয়েটারটা, আমার নিজের মনে হয় যেটা, আমাদের থিয়েটারটা একটা খুব ছোট্ট বৃত্তের মধ্যে আটকে গেছে। আপনি ভেবে দেখুন, থিয়েটার একটা নতুন নাটক নামছে। আমি আবার একটা গল্প বলি, হাতে সময় আছে। হ্যাঁ, আমি আবার একটা গল্প বলি। আমি তো সন্দর্ভ হলে একটা নাট্য দলে কাজ করছি। তো সেখানে একটা দুটো প্রযোজনা হয়েছে, জজাতীয় বলে একটি নাটক হয়েছে, বিজড়িত বলে একটি নাটক হয়েছে। তারপরে আমরা একটা নাটক করবো শনি মঙ্গল। আমরা ঠিক করলাম যে মুক্তাঙ্গনটা নিয়মিত ভাড়া দিয়ে আমরা নাটক করবো। তো সেটা ভাড়াটা নেওয়া হয়েছে, সব হয়েছে। এবার বইমেলায় একটি কম বয়সী ছেলের সঙ্গে দেখা যায়। তো গৌরব আছে, গৌরবের মনে আছে নিশ্চয়ই সেই ঘটনা, আমি জানি না মনে আছে। বইমেলায় একটি ছেলের সঙ্গে দেখা হয়েছে। আমি তাকে বললাম যে অমুক তারিখে শনিবারে আমাদের নতুন নাটক আছে শনি মঙ্গল। সেটা শনি মঙ্গল গৌরব দুর্ধর্ষ একটা, তো যাই হোক সেইটা তো সে না সমুদ্র দাও, মুক্ত অঙ্গ একাডেমিতে যদি হয় খবর দিলে যাও। আমার মানে এই এক একটা কথা, এক একটা মন্তব্য মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তো আমি প্রতিজ্ঞা করলাম, তখন পর্যন্ত মুক্ত অঙ্গনে একটা ডেট নেওয়া ছিল, আমি প্রতিজ্ঞা করলাম মুক্ত অঙ্গনে নিয়মিত শো করব। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে যে কোনো জায়গায় শো করব, মানে সে কোথায় না কোথায় করেছি। আপনারা যদি কলতে হল থেকে ওকে জিজ্ঞেস করে নেবেন, ও খুব ভালো করে জানে। এবং বছরের শেষে যখন হিসেব করা হলো, তখন দেখা গেল যে শনি মঙ্গল করে আমরা সে বছর 1200 টাকা লাভ করেছি। মানে হল ভাড়া টাড়া নিয়ে তো প্রতি বছর প্রচুর ক্ষতি, এবং 1200 টাকা লাভ করেছি, তাই নিয়ে একটা হুল্লোড় হলো, এবং তার চেয়ে বেশি টাকা খাওয়া দাওয়া হয়ে গেল। প্রচুর খুচরো পয়সা উঠেছিল, প্রচুর খুচরো পয়সা উঠেছিল। না, সেটা ওই শনি মঙ্গলের জায়গা ছিল, সেখানে ওই শনি পুজোর চাঁদা চাইবার জন্য অভিনেতারা দর্শকের মধ্যে বেরিয়ে পড়ে চাঁদা চাইতো, মনে আছে? সেই কৌটো নিয়ে গৌরব বেরোতো, এবং সেখানে লোকে পয়সা টয়সা দিত, সে প্রচুর খুচরো পয়সাও পেতে হবে। যাই হোক, কিন্তু আমি বলছি যে
দুটো কাজ আমরা করি, অন্তর্মুখ থেকে দুটো কাজ করার চেষ্টা করি। একটা হচ্ছে যে যে কোনো মূল্যে, মানে একেবারে 1000-2000 টাকাতেও আমরা গিয়ে সেই রকম ভাবেই আমরা ব্যাপারটাকে তৈরি করে নিয়েছি। সেটে ধরুন একটা চৌকি, চেয়ার, টেবিলটাও এখন ফোল্ডিং করে টেবিল, টি টেবিল নিয়ে চলে যাওয়া যায়, সেইগুলো পেয়ে যাওয়া যায়। তার বাইরের যে সেট, সেইটা আমাদের শর্তই হচ্ছে সেটা কাপড়ের বা দড়ির এই ধরনের হতে হবে, যাতে করে ভাঁজ টাজ করে ট্যাক্সির টিকিটে ঢুকে যেতে পারে। এইরকম করে আমরা নানান জায়গায় অভিনয় করি। বস্তুত আমরা এই সম্প্রতি শেষ হলো পান্ডুয়ার কাছে, মানে বছরে একটা করে আমরা গ্রামের মধ্যে একটা নাট্যোৎসব করি, গ্রামে, শহরের বাইরে, মফস্বল শহরের বাইরে গ্রামে। এবং মন্ডলাই বলে একটা গ্রাম পান্ডুয়ার কাছে, সেখানে আমাদের নাট্যোৎসব সবে শেষ হলো, 23 তারিখে শেষ হলো। এইটা একটা। আর 2 নম্বর যেটা, সেটা সুযোগ পেলেই, মানে তীর্থঙ্কর চন্দ্র আমার খুব বন্ধু, তার একটা কথা আমার খুব পছন্দ। সেটা হচ্ছে, তীর্থঙ্কর বলে যে সৌমিত্রদার হচ্ছে প্যাকেজ সিস্টেম। মানে আমি যেহেতু দীর্ঘদিন ধরে অধ্যাপনা করেছি, সেই জন্য সেমিনার টেমিনারে অধ্যাপনা করবার জন্য অনেকে আমাকে ডাকে, নানান কলেজ টলেজ থেকে ডাকে নাটক নিয়ে আলোচনা করবার জন্য। তো আমি তাদের বলি যে আমাদের একটা নাটকও যদি ওই সঙ্গে করতে দেন, যদি না দেন কিছু কি আর করবার আছে, ঠিক আছে আমি একাই যাবো, যদি একটু করতে দেন তাহলে, তো তারা অনেক সময় রাজি হয়ে যায়। এরকম করে নাটক করতে যায়। এই যে মধ্যবিত্ত মানুষ নাটকের থেকে মুখ ফিরিয়েছে, অনেকগুলো জ্বালা থেকে আমি এই কথাটা বলছি। আমি দুটো উদাহরণ দিতে পারি। একটাই কি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগ থেকে আমাকে ডাকা হলো একটা নাটক করবার জন্য, মানে আমি আদায় করলাম আর কি। তো এইবারে সব ঠিকঠাক আছে, নাটক আমি 1-2 দিন আগে বললাম যে আমাকে একটু স্টেজের মাপটা পাঠাবেন, দেখে নেবো কত বড় স্টেজ। সে যে মাপটা পাঠালো সেটা এই স্টেজের চেয়ে ছোট। এখানে কি করে নাটক হবে? সে বলল কেন হবে না কেন? তখন করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আমার একজন বন্ধু ছিল, অধ্যাপক, তাকে ধরে এই করে সেই করে অন্য একটা হলের ব্যবস্থা করা হবে। কিন্তু আমি বলছি এইরকম অভিজ্ঞতা অন্য জায়গাতেও হয়েছে। আমি বলছি মাস কমিউনিকেশনের একজন অধ্যাপক, তিনি কিন্তু জানেন না একটা থিয়েটার করতে গেলে কতখানি জায়গা লাগে। আমরা এইরকম একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে এসে পৌঁছেছি, আমরা এইরকম একটা মধ্যবিত্ত পড়াশুনো করা মানুষের রাজ্যে এসে পৌঁছেছি। তো আর যেটা করি আমরা, এটা বিজ্ঞাপন ভাবছেন না তো? হ্যাঁ, প্লিজ ভাববেন না। সেটা হচ্ছে যে সিলেবাসের ব্যাপার রয়েছে। হ্যাঁ, আমরা সেই সিলেবাসের ব্যাপারটা, এটা কমলদা দেখেছেন, অংশমানও দেখেছে, সেই সিলেবাসের যেটা আছে সেইটা অনুযায়ী একটা নাটক তৈরি করলাম, নাটকের মতন করে তৈরি করলাম। কিন্তু সেইটা যদি দেখা যায় তাহলে একরকম করে ওই ব্যাপারটা সম্পর্কে একটা আন্দাজ তৈরি হয়ে যায়। লেখাপড়া আমরা ক্লাসরুম থিয়েটার নাম দিয়েছি। আমি এই কথাগুলো বলছি এই কারণে নয় যে এইগুলোর কল সরকারও দেবেন, আমি সেটা বলছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আমাদের নতুন দর্শক তৈরি করতে হবে। আমি যে কোনো জায়গায় গেছি থিয়েটার নিয়ে, সেটা এই সিলেবাসের থিয়েটার, ক্লাসরুম থিয়েটারও হতে পারে, এমনি নাটক হতে পারে, ছোট নাটক হতে পারে। যে কোনো জায়গায় গেছি সেখানকার ছেলে মেয়েরা, সেখানকার শিক্ষকেরা খুব অভিভূত হয়ে পড়েছেন। এতটা অভিভূত হওয়ার মতন প্রযোজনা হয়তো আমাদের নয়, কিন্তু তারা তো দেখেন না কিছু, তাদের কাছে এইটাই একটা আশ্চর্য নতুন ব্যাপার বলে মনে হচ্ছে, আবিষ্কারের মতন মনে হচ্ছে। এরা যে খুব নিয়মিত থিয়েটার দেখবার জায়গায় আসবে এমনটা নয়। আমি খুব বাংলা কথা বলছি, অস্তিত্ব রক্ষার জন্য আমাকে এই সমস্ত দিকে যেতে হচ্ছে, এবং গিয়ে কিন্তু আমার খুব পছন্দ হচ্ছে ব্যাপার। আমি শুধু শেষে একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলবো, বলে শেষ করবো। আমতার কাছে আপনারা জানেন যে ওখানে পরিচয় বলে একটি নাটকের দল রয়েছে, ঋতুপর্ণা খুব ভালো কাজ করে, খুবই অসাধারণ কাজ করে। তো ওদের ওখানে আমাদের একটা অভিনয় করবার জন্য বলেছিল। সেই সূত্র ধরে ওখানকার একটা মেয়েদের স্কুল, সেই স্কুলে আমরা যদি আমাদের এই ক্লাসরুম থিয়েটার একটা করব বলেছিল। তা বললো টাকা পয়সা কিছু দিতে পারবো না, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মেয়েদের বলতে পারি তোমরা যদি কিছু দাও তাহলে দেবে, আমরা কিছু স্কুল থেকে কিছু দেওয়া যাবে না, ফান্ড নেই।
ঠিক আছে, খুব ভালো, যাবই তো। তো গেলাম, গিয়ে নাটক হলো, হওয়ার পর দুপুরবেলার খাওয়া হলো। সেই খাওয়াটা হচ্ছে ভাত, ডাল আর একটা সেদ্ধ ডিম। সেদ্ধ ডিমটা মানে এমনিতে মিড ডে মিলের খাবার, সেদ্ধ ডিমটা নাটকের দলের জন্য সম্মান দিয়ে করা হয়েছে। কিন্তু কোনো টাকা পয়সা আসে না। খানিকক্ষণ বাদে একটা কুকলি এলো, এরকম একটা কুকলি, সাদা, তাতে একটা ডাল, পাখি, এই ফুল এরকম করে নাম লেখা, সঞ্জিদা খাতুন, 6ষ্ঠ শ্রেণী গ, একদম পরিষ্কার ছবি দেখতে পাচ্ছেন চোখের সামনে। সেইটা খুলে গুলে দেখা গেল তাতে 2019 টাকা রয়েছে, সমস্তটা খুচরো, 1 টাকা 2 টাকা, 1 টাকা 2 টাকা, বড় জোর 1টা 2টো 5 টাকা, একটা 100 টাকা নোট ছিল, কোনো টিচার দিয়েছে তার বাইরে। আমি বলছি যে এই ঋতুপর্ণা এইরকম কাজ প্রচুর করে, আমি জানি অন্য আরো অনেকেও করে এই ধরনের কাজ। কিন্তু যদি আমি থিয়েটারের প্রসারটা বাড়াবার চেষ্টা করতে পারি, যদি থিয়েটার থেকে নিয়ে আরো নতুন নতুন জায়গায় যেতে পারি, আমার যে খুব নিরাপদ বৃত্তের বাইরে নতুন নতুন জায়গায় যেতে পারি, প্রসিনিয়ামের বাইরে, কলকাতা শহরের যে আমাদের একাডেমিক চেনা মুখের যে গোষ্ঠী তার বাইরে, তাহলে কিন্তু আমি যদি ভালো করে করতে পারি, সিরিয়াসলি সম্মান দিয়ে করতে পারি, তাহলে কিন্তু বাজার আছে কিনা আমি জানি না, কিন্তু দর্শক আছে। আমরা পৌঁছই, আমরা পৌঁছানোর কাজটা করি, এটাও কিন্তু আমাদের মাথা নিচু করে বেড়ে যেতে হবে। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার। এখন দলের তরফ থেকে আমরা অতিথিদের হাতে একটি করে মেমেন্টো তুলে দেব। প্রথমে দেওয়া হচ্ছে মাননীয় শ্রী কমল সাহা মহাশয়কে, হাতে তুলে দিচ্ছেন সম্পাদিকা শ্রীরূপা পাল। পরের স্মারকটি তুলে দেবেন শ্রী অমিতাভ ঘোষ, মাননীয় শ্রী সৌমিত্র বসু মহাশয়ের হাতে। এবং শেষ স্মারকটি তুলে দেবেন শ্রী অমিতাভ চক্রবর্তী, মাননীয় শ্রী অংশুমান ভৌমিকের হাতে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আজকের মতো এই অনুষ্ঠান আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সে সময় ঘোষণা করছি আমাদের 3 দিন ব্যাপী যে কর্মকাণ্ড ছিল তার পরিসমাপ্তি ঘটল আজকের এই সন্ধ্যায়, মধুর সন্ধ্যায় এই আলোচনার মাধ্যমে। সকলকে শুভরাত্রি।